স্কুলের নতুন ইউনিফর্ম। স্কুল থেকে বাড়ি ফিরে গট্টু চিঙ্কির আজকাল টিভি শো দেখার একটা অভ্যেস হয়েছে। স্কুল ডেজ বলে একটা শোতে দেহরাদুনের একটা বোর্ডিং এর কিছু ছাত্রদের ঘটনা দেখানো হয়, আর গট্টু চিঙ্কির সেই বোর্ডিং স্কুল, হোস্টেল আর সেখানকার অ্যাডভেঞ্চার দেখতে খুব ভালো লাগে। আজকেও গট্টু চিঙ্কি ঘরে ফিরতেই টিভি অন করে দেয়। আরে আরে, আগে স্কুল ড্রেস তো চেঞ্জ করে নে, তারপর টিভি দেখিস। ততক্ষণে স্কুল এপিসোডের অর্ধেক এপিসোড শেষ। আমি আজকের এপিসোড মিস করতে পারবো না। এমন কি আছে এই শোতে? এটাতে একটা বোর্ডিং স্কুল আর এখানকার স্টুডেন্টদের স্টোরি আছে মা। আমার বন্ধুরাও তো রোজ এই শো এর ব্যাপারে কথা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ততক্ষণ তোদের জন্য খাবার বানিয়ে আনছি। আর মা কিচেনে গিয়ে রান্না করতে লাগে, আর গট্টু চিঙ্কি টিভি দেখতে লাগে। আরে গট্টু, স্কুল ডেজের স্টুডেন্টরা কি স্মার্ট না? ওদের ইউনিফর্ম দেখ তো। হ্যাঁ, এদের ইউনিফর্ম খুবই স্মার্ট। আমার তো আমাদের স্কুলের ইউনিফর্ম বোরিং লাগে। আরে বোরিং কেন? বোরিং তো সিম্পল হোয়াইট শার্টের সঙ্গে ছেলেদের এই ব্লু প্যান্ট, আর তোমাদের জন্য নেভি ব্লু স্কার্ট। না কোনো ইন্টারেস্টিং ডিজাইন, না কোনো ইন্টারেস্টিং প্যাটার্ন। হ্যাঁ, এই টিভি শোতে এদের ইউনিফর্ম তো মারুন আর হোয়াইট চেকসে আছে। আমার তো এই ইউনিফর্মের আইডিয়াটাই বেকার লাগে। ইস, যদি স্কুলে জিন্স আর শার্ট পরে যেতে পারতাম। আরে না গট্টু, স্কুলে তো ইউনিফর্ম থাকা উচিত। তো চিঙ্কি তখন গট্টুকে স্কুলে ইউনিফর্ম পরার গুরুত্ব বোঝায়, কিন্তু গট্টু বুঝতে পারে না। বিকেল বেলায় গট্টু বন্ধুদের সাথে খেলতে যায়, আর চিঙ্কি মায়ের সাথে শপিং করতে বাজারে যায়। ক্রিকেট গ্রাউন্ডে বল ধরার জন্য গট্টুকে ডাইভ করতে হয়, এতে ওর জামা ছিঁড়ে যায়। আর ও সঙ্গে সঙ্গে ঘরে এসে চিঙ্কিকে কল করে, কারণ চিঙ্কি এখনো মায়ের সাথে শপিং করছিল। শোনো চিঙ্কি, আমার স্পোর্টস টি শার্ট আজ খেলতে গিয়ে ছিঁড়ে গেছে। ফেরার সময় তুমি আর মা আমার জন্য স্পোর্টস শপ থেকে একটা টি শার্ট নিও। আচ্ছা গট্টু। আর শোনো, টি শার্ট ইন্ডিয়ান টিমের জার্সি নিও, কিন্তু আমার ওটা পছন্দ। হ্যাঁ বাবা, আমি জানি। তারপর চিঙ্কি আর মা গট্টুর জন্য ইন্ডিয়ান টিমের জার্সি নেয়, যেখানে বিরাট কোহলির নাম লেখা ছিল। ঘরে এসে যেই ওরা গট্টুকে নতুন টি শার্ট দেয়, তো ওটা দেখে খুব খুশি হয়ে যায়। তখন বাবাও ফিরে আসে, আর গট্টু টি শার্ট পরে বাবাকে দেখায়, আর জিজ্ঞেস করে, এমন দেখাচ্ছে এই টি শার্টটা বাবা? খুব ভালো লাগছে গট্টু, এই ব্লু কালারটা তোমাকে স্যুট করে। ইন্ডিয়ান টিমের জার্সির তো কথাই নেই। কিছুক্ষণ পর মা ডিনার করতে ডেকে পাঠায়, আর সবাই মিলে ডিনার করতে বসেও যায়। ডিনার করার সময় গট্টু বাবাকে ইউনিফর্মের ব্যাপারে বলে, বাবা, স্কুলের জন্য ইউনিফর্ম কেন দরকার হয়? আজ হঠাৎ এই প্রশ্নটা তুমি কেন জিজ্ঞেস করছো? আসলে আমাদের স্কুলের ইউনিফর্ম খুবই বোরিং। আমি চিঙ্কিকে বললাম যে আমরা স্কুলে যদি নিজের ফেভারিট জিন্স আর শার্ট পরে যেতাম তাহলে কত ভালো হতো। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি বাবা, যে স্কুলে ইউনিফর্ম কেন দরকার, কিন্তু আমার কথা বুঝতেই পারছে না। গট্টু, স্কুলের ইউনিফর্ম যে কোনো স্কুল আর স্টুডেন্টের একটা পরিচয় হয়। এইটা ওদের আইডেন্টিটির ভাগ। মানে? আচ্ছা বলো, তুমি ইন্ডিয়ান টিমের ব্লু টি শার্ট পরেই কেন ক্রিকেট খেলো? তুমি তো যে কোনো জার্সি পরেও ক্রিকেট খেলে নিতে পারো। টি শার্ট পরে আমার মনে হয় যেন আমিও ইন্ডিয়ান টিমের একটা ভাগ, একটা আলাদা এনার্জি এসে যায় ক্রিকেটে। একদম ঠিক, ঠিক যেমন আমরা ইউনিফর্ম পরি স্কুলের কিংবা যে কোনো স্পোর্টসের, কিংবা ন্যাশনাল ডিউটি যেমন পুলিশ কিংবা আর্মি, তো আমরা একটা বড় অর্গানাইজেশনের ভাগ হয়ে যাই। ভেতর থেকে একটা গর্ব মনে হয়। আর আমাদের এমন মনে হয় যেন সব জায়গায় আমরা আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছি। এই জন্য নিজের বিহেভিয়ার ভালো রাখা উচিত। একদম ঠিক। গট্টু এবার বুঝতে পারে যে স্কুল ইউনিফর্মের গুরুত্বটা কি। পরের দিন যখন গট্টু চিঙ্কি স্কুলে পৌঁছায় আর প্রেয়ারের সময় বন্ধুদের সাথে এক লাইনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু প্রেয়ারের পরে টিচার সব বাচ্চাদের একটা নতুন অ্যানাউন্সমেন্ট করে, বাচ্চারা, এই বছর আমাদের স্কুলের সিলভার জুবলি সেলিব্রেশন হতে চলেছে। আমাদের স্কুল তৈরি হয়েছে তার 25 বছর পূর্তি। সব বাচ্চারা তালি বাজায়,
আর এই সিলভার জুবলিকে ভালোভাবে সেলিব্রেট করার জন্য আমরা নতুন লোগো আর নতুন ইউনিফর্ম বানিয়েছি স্কুলের নতুন ইউনিফর্ম স্কুলের রিটেল স্টোরে অ্যাভেলেবল আছে। আর নেক্সট মানডে থেকে সেই নতুন ইউনিফর্ম পরেই আসবে তোমরা, বুঝলে? এটা শুনে সব বাচ্চাদের মধ্যে খুব কিউরিসিটি বেড়ে যায় যে নতুন ইউনিফর্ম কেমন হবে। তারপর গট্টু, চিঙ্কি আর ওর বন্ধুরা লাঞ্চ ব্রেকে এটাই আলোচনা করে। এই নতুন ইউনিফর্মের আইডিয়াটা তো খুবই ভালো। আমার তো এমনিতেও এই নেভি ব্লু প্যান্ট আর আমার এই শার্ট বোরিং লাগে রে। যদি আমাদের স্কুলের ইউনিফর্ম আমাদের ওই শোয়ের ড্রেসের মতো হয়ে যায়। স্কুল ডেজে যে স্কুল ইউনিফর্ম আমরা সবাই দেখি সেইটা না খুবই স্মার্ট দেখায়। শনিবার মা, বাবা আর গট্টু, চিঙ্কি স্কুলের ইউনিফর্ম কিনতে যায়। ওখানে সবাই প্রথমবার ইউনিফর্ম দেখতে পায় আর গট্টু, চিঙ্কি নেভি ব্লু এর বদলে ডার্ক গ্রে কালারের ইউনিফর্ম দেখে। এইটা দেখে গট্টু, চিঙ্কি খুব খুশি হয় আর পরের দিন স্কুলে রেডি হয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। গট্টু ডার্ক গ্রে প্যান্টের সাথে ক্রিম কালারের শার্ট পরেছিল আর সাথে ম্যাচিং ডার্ক গ্রে কালারের টাই। শার্টের পকেটে স্কুলের লোগো এমব্রয়ডারি করা হয়েছিল। চিঙ্কিও ক্রিম কালারের শার্ট পরেছিল যার পকেটে স্কুলের লোগো ছিল, সাথে ডার্ক গ্রে আর লাইট গ্রে আর অফ হোয়াইট কালারের চেক শার্ট। এই চেক স্কার্টের প্রিন্ট একদম স্কুল ডেজের ইউনিফর্মের মতো, শুধু ওখানে কালার ছিল মারুন, এখানে গ্রে। আরে বাহ চিঙ্কি, তোমার ইউনিফর্ম তো পুরো স্কুল ডেজের মতন দেখাচ্ছে। হ্যাঁ রে গট্টু, আর তোর ইউনিফর্ম তো একদম স্মার্ট লাগছে। আর গট্টু, চিঙ্কি যখন স্কুলে পৌঁছায় সব বাচ্চারা নতুন ইউনিফর্ম পরে খুব এক্সাইটেড ছিল। এমন মনে হচ্ছে আমরা যেন নতুন স্কুলে এসে গেছি। হ্যাঁ, এই নতুন ইউনিফর্ম তো খুব ভালো। এখন আমি স্কুল ইউনিফর্মকে আর বোরিং বলবো না, একে পরে তো খুব ভালো ফিলিং আসে। সব বাচ্চারা নতুন ইউনিফর্ম পরে খুশি খুশি ক্লাস অ্যাটেন্ড করে আর সবার চেহারা একদম খুশি খুশি থাকে। ગટ્ટુ ચિંકી લર્નિંગ કમ્પ્યુટર સ્કૂલમાં બાળકોને ખૂબ મજા આવે છે અને તેનું સાચું કારણ છે કે સ્કૂલ બાળકોને તેમને જોઈતી બધી જ વસ્તુ પ્રોવાઈડ કરે છે. બાળકો પોતાના મિત્રો સાથે વધારેમાં વધારે સમય સ્કૂલમાં પસાર કરવાનું પસંદ કરે છે. સ્કૂલને બાળકોની જરૂરિયાતો ખબર હોય છે અને તેથી ઘણા બધા પ્રકારના પ્રોગ્રામ પણ એરેન્જ કરે છે. સ્કૂલમાં ટીચર આવા જ કોઈ પ્રોગ્રામ વિશે બાળકોને બતાવી રહ્યા હતા. ડિયર સ્ટુડન્ટ્સ, મને બતાવતા ઘણો જ આનંદ થાય છે કે આપણે આપણા સ્કૂલમાં પ્રોગ્રામ એરેન્જ કરવા જઈ રહ્યા છીએ જેમાં તમને બધાને ઘણું બધું શીખવા મળશે. સર, કેવા પ્રકારનો પ્રોગ્રામ? તો બાળકો, આપણી સ્કૂલમાં બધાને ખબર છે કે કમ્પ્યુટર ન હતા અને ઘણા દિવસોથી ટીચરોનો સ્ટાફ આ બાબતે કામ કરતો હતો. હવે આપણી સ્કૂલમાં પણ કમ્પ્યુટર આવશે. કાલે જ તેની બધી અરેન્જમેન્ટ થઈ જશે અને બધા ક્લાસને કમ્પ્યુટર શીખવાડવામાં આવશે. અરે વાહ, આપણી સ્કૂલમાં કમ્પ્યુટર આવશે. વાવ, મેં તો ક્યારેય કમ્પ્યુટર નથી ચલાવ્યું. કમ્પ્યુટરમાં તો ઘણા બધા કામ કરવામાં આવે છે. મને પણ શીખવું છે કમ્પ્યુટર. વાવ, કમ્પ્યુટર તો બધી સ્કૂલમાં હોય છે, હવે આપણી સ્કૂલમાં પણ આવશે. આ રીતે કમ્પ્યુટરને લઈને બધા બાળકો વચ્ચે વાતચીત શરૂ થઈ ગઈ અને ક્લાસમાં બાળકોનો અવાજ પણ વધવા લાગ્યો. બાળકો શાંત થઈ જાઓ, આ પ્રોગ્રામ કાલથી શરૂ થશે. આજે નોટિસ બોર્ડ પર તેની નોટિસ પણ લાગી જશે. ટીચર ક્લાસમાંથી જતા રહ્યા. ગટ્ટુ, ચિંકી, હરી, બંટી, પિંકી અને ભૂષણ બધા કમ્પ્યુટરને લઈને ઉછળકૂદ કરવા લાગ્યા. યે, કમ્પ્યુટર શીખીશું. કમ્પ્યુટર શીખીશું. યે! હા, કમ્પ્યુટર શીખીશું. આપણે કમ્પ્યુટર શીખીશું. બહુ જ મજા આવશે. બીજા દિવસે સ્કૂલના બાળકો સરના ઇન્સ્ટ્રક્શન્સની રાહ જોઈ રહ્યા હતા. બધા સ્ટુડન્ટ્સ આપણી નવી કમ્પ્યુટર લેબ તરફ આગળ વધશે. એક લાઈન બનાવો. અને બાળકોએ એક લાઈન બનાવી અને કમ્પ્યુટર લેબ તરફ ચાલવા લાગ્યા. એક મોટો હોલ જેમાં એસીની હવા ચાલી રહી હતી અને ઘણા બધા કમ્પ્યુટર ટેબલ પર રાખ્યા હતા. એકદમ નવો હોલ જોઈને બાળકોના ચહેરા પણ ચમકી ઉઠ્યા. વાવ, કમ્પ્યુટર લેબ કેટલી સરસ બની છે. બાળકો કમ્પ્યુટરની સામે બેસી ગયા. તમારા બધાના કમ્પ્યુટર ચાલુ છે. તમે કમ્પ્યુટર વિશે જે કંઈ પણ જાણો છો તે એપ્લાય કરવાનો પ્રયત્ન કરજો. પછી બધાને ટ્રેનિંગ આપીશું. અરે બાપ રે,
એવું શું છે? કમ્પ્યુટર વિશે તો મને થોડું ઘણું ખબર છે, પણ કંઈક બગડી ગયું તો? મને તો લાગે છે આપણે કંઈ જ ના કરવું જોઈએ. કમ્પ્યુટર શીખ્યા વગર કઈ રીતે ચલાવી શકીએ? ચાલો પહેલી વાર કમ્પ્યુટરની સામે બેઠા છે તો જ્યાં સુધી ટ્યુટર શીખવાડે નહીં ત્યાં સુધી આમ જ બેસી રહીએ. કોઈ વાત નહીં કરે. જેટલું તમે કમ્પ્યુટરને સમજો છો તેટલું એપ્લાય કરવાનો પ્રયત્ન કરો. ગટ્ટુ અને ચિંકી ખૂબ જ ધ્યાનથી કમ્પ્યુટર જોવા લાગ્યા. ચિંકીએ આખું કીબોર્ડ ધ્યાનથી જોયું અને કમ્પ્યુટરને ઓબ્ઝર્વ કરવા લાગી. ગટ્ટુ પણ કમ્પ્યુટર ધ્યાનથી જોવા લાગ્યો અને જાતે જ માઉસને હાથમાં લઈ લીધું. જો ચિંકી, આનાથી આપણને કમ્પ્યુટર ચલાવવામાં સરળતા રહે છે, તેને માઉસ કહે છે. ચિંકીએ પણ પોતાના હાથમાં માઉસ લીધું અને તેને વાપરવા લાગી. તેના કારણે સ્ક્રીન ઉપર એક એરો આવી ગયો. આ જો ચિંકી, એરો આવ્યો. હા, તેનાથી આપણે કમ્પ્યુટર પર ક્લિક કરીએ છીએ. ચિંકી માઉસ ઉપર નીચે કરીને એરોથી રમવા લાગી. અરે વાહ, કમ્પ્યુટર તો ઈઝી હોય છે. મને આવડી ગયું. બીજી બાજુ બંટીએ કમ્પ્યુટરની સ્વિચ જ બંધ કરી દીધી અને કમ્પ્યુટર બંધ થઈ ગયું. અરે બાપરે, મારાથી તો કમ્પ્યુટર બગડી ગયું. ટીચર જલ્દીથી બંટી પાસે આવ્યા અને જોઈને હસી પડ્યા. બંટી, તે કમ્પ્યુટર બંધ કરી દીધું, ખરાબ નથી થયું. પણ યાદ રહે, કમ્પ્યુટર આ રીતે બંધ નથી કરવામાં આવતું. પહેલા શટડાઉન કરવું પડે છે. અને પછી ટીચરે બંટીને ફરીથી કમ્પ્યુટર સ્ટાર્ટ કરી આપ્યું અને તેને શટડાઉન કરવાનું પણ શીખવ્યું. કમ્પ્યુટર બંધ થઈ ગયું અને બંટીએ ફરીથી એકવાર કમ્પ્યુટર ચાલુ કર્યું. સર, કમ્પ્યુટર બંધ કરવાનું તો શીખ્યા, પણ તેને ચલાવવાનું પણ શીખવો ને. સર, ગટ્ટુએ મને આ માઉસ વિશે જણાવ્યું, જેની મદદથી કમ્પ્યુટર ચલાવવું સહેલું થઈ જાય છે. વેરી ગુડ ગટ્ટુ. હવે હું બધાને કમ્પ્યુટરના કેટલાક બેઝિક ફંક્શન શીખવાડું છું. ટીચરે ચિંકીના કમ્પ્યુટર પર ડ્રોઈંગ માટે પેઇન્ટ ઓપન કરીને આપ્યું. બધા પોતાના કમ્પ્યુટરમાં પેઇન્ટ ઓપન કરશે. સૌથી પહેલા જ્યારે કમ્પ્યુટર શીખવાય છે ત્યારે માઉસ ચલાવવાની પ્રેક્ટિસ સૌથી પહેલા શીખવવામાં આવે છે. હા સર, માઉસ ચલાવતા આવડશે તો જ તો કમ્પ્યુટરમાં કંઈક કરીશું. રાઈટ. હવે બધા શેપ્સ દોરીને સારામાં સારું ચિત્ર બનાવો તો. ટીચરે કહ્યું તેમ બાળકોએ માઉસથી ડ્રોઈંગ બનાવવાની શરૂઆત કરી દીધી. ચિંકીએ સરસ મજાનું ઘર બનાવ્યું. રાઉન્ડ શેપ, રેક્ટેન્ગ્યુલર શેપ, લાઇન્સ, આવા શેપ્સ એડજસ્ટ કરવામાં ચિંકીનો માઉસ ઉપર હાથ સરસ થઈ ગયો. ખૂબ જ જલ્દી ચિંકી માઉસને હેન્ડલ કરવાનું શીખી. જો ગટ્ટુ, થઈ ગયું મારું ડ્રોઈંગ. તે શું બનાવ્યું? જો ચિંકી, હવે હું માઉસ સારી રીતે ચલાવી શકું છું. મેં આ કોમ્પ્લિકેટેડ ડ્રોઈંગ બનાવ્યું છે, જે સમજમાં નહીં આવે પણ પ્રેક્ટિસ ખૂબ જ સરસ થઈ ગઈ. હા, ચિંકીની સાથે સાથે ટીચર અને બીજા બધા બાળકો પણ હસી પડ્યા. ગટ્ટુ, સારી રીતે બનાવીશ તો જ પ્રેક્ટિસ થશે ને. આ રીતે ગટ્ટુ અને ચિંકી કમ્પ્યુટરને નજીકથી હેન્ડલ કરવાનું શીખ્યા. ગટ્ટુએ વધારે સમય લઈને માઉસ ચલાવવાની પ્રેક્ટિસ ખૂબ જ સારી રીતે કરી. બાળકો, આ કમ્પ્યુટર ટ્રેનિંગનો પ્રોગ્રામ 8 દિવસ ચાલશે, તો કોઈ પણ ગેરહાજર નહીં રહે, બરાબર? સર, અમારે વધારે પ્રેક્ટિસ કરવી છે. જો એવું હોય તો આવતીકાલે જલ્દી આવીને ડ્રોઈંગની પ્રેક્ટિસ કરી લેજે. અને આ રીતે આજે કમ્પ્યુટર સાથેનો સમય પણ પૂરો થઈ ગયો. ગટ્ટુ ચિંકી ઘરે પહોંચ્યા. આવતાની સાથે જ મમ્મીને બોલાવવા માટે બૂમો પાડવા લાગ્યા. મમ્મી, મમ્મી, મમ્મી. પપ્પા ઘરે જ હતા. તે બોલ્યા, ગટ્ટુ, ચિંકી, શું થયું? કેમ બૂમો પાડો છો? પપ્પાને જોતા જ ગટ્ટુએ તેમની પાસેથી તેમનું લેપટોપ માંગ્યું. પપ્પા, મને તમારું લેપટોપ આપો ને. લેપટોપ? એ કેમ જોઈએ તને? આજે અમે કમ્પ્યુટર શીખ્યા. શું વાત છે ગટ્ટુ? સ્કૂલમાં કમ્પ્યુટર ચલાવતા શીખ્યા? અત્યારે નહીં પપ્પા, પણ મારે માઉસ ચલાવવાની પ્રેક્ટિસ કરવી છે. પ્લીઝ આપો ને પપ્પા. ગટ્ટુ અને પપ્પાની વાત સાંભળીને મમ્મી તેમની પાસે આવીને બોલી, ગટ્ટુ બેટા, કમ્પ્યુટર લર્નિંગ પ્રેક્ટિસથી જ સારી રીતે શીખી શકીશ, પણ કમ્પ્યુટર પર જ પ્રેક્ટિસ કરવું ઠીક રહેશે. લેપટોપમાં પપ્પાના ઇમ્પોર્ટન્ટ ડોક્યુમેન્ટ્સ પણ હોય ને. ઓ મમ્મી, પપ્પા એમનું બધું કામ કમ્પ્યુટર અને લેપટોપ પર જ કરે છે ને? હા ચિંકી, એટલા માટે તમે બંને સ્કૂલના કમ્પ્યુટરમાં જ પ્રેક્ટિસ કરજો. હા ગટ્ટુ, ચિંકી, જો તમે સારી રીતે કમ્પ્યુટર ચલાવતા શીખી જશો તો આપણે ઘરે જ કમ્પ્યુટર લઈ આવીશું. કેમ, શું કહે છે? હા હા, કેમ નહીં. સાચે મમ્મી પપ્પા? યે, તો અમે જલ્દીથી કમ્પ્યુટર ચલાવવાનું શીખી જઈશું, જેથી ઘરે કમ્પ્યુટર આવે.
આ રીતે ગટ્ટુ અને ચિંકીએ સ્કૂલમાં કમ્પ્યુટર ટ્રેનિંગ પ્રોગ્રામમાં કમ્પ્યુટર ચલાવવાની સરસ મજાની પ્રેક્ટિસ કરી અને મન લગાવીને কম্পিউটার પણ শিখে ગયા। গাট্টুর রেনকোট। আজ ভীষণ বৃষ্টি হচ্ছিল আর সদ্য সদ্য বাচ্চাদের রেনকোট আর ছাতার শপিং শেষ হয়েছিল। গাট্টুর এত বৃষ্টিতে স্কুলে যাওয়ার ইচ্ছেই ছিল না। চলো গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি ওঠো, স্কুল যাবে না বুঝি? মা আমি তো রেডি হয়ে গিয়েছি। আরে গাট্টু উঠে পড়, চিঙ্কি তো রেডি হয়ে গিয়েছে। মা দেখো না কত বৃষ্টি হচ্ছে বাইরে, আমি যাব না, আমি পুরো ভিজে যাই। আচ্ছা, তোমার গরমকালে রোদ লাগে, বর্ষাকালে জল লাগে আর শীতকালে ঠান্ডা, তাহলে তো তুমি কোনো সিজনে স্কুল যাবে না। কালকেই তো রবিবারের ছুটি ছিল, আজকে সায়েন্স টিচার ইম্পর্টেন্ট নোট দেবেন, আজ তো স্কুল যেতেই হবে। আজ থাক না রে চিঙ্কি, আজ যাব না। না গাট্টু তাড়াতাড়ি উঠে যাও, যদি তুমি স্কুলে যাও তাহলে রাত্রে আমি তোমার ফেভারিট আলুর পরোটা বানাবো। সত্যিতে তুমি আমার জন্য আলু টিক্কি বানাবে? হ্যাঁ বাবা, সত্যি বানাবো। এখন যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। মায়ের অনেক বোঝানোর পর গাট্টু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। গাট্টু রেনকোট পরে আর চিঙ্কি ছাতা নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় খুব জোরে ঝড় ওঠে। হে ঠাকুর, বৃষ্টি কি কম ছিল যে এখন আবার ঝড়ও শুরু হয়েছে, স্কুল কি করে যাব? গাট্টু তাড়াতাড়ি দৌড়া, আমরা স্কুলের কাছে পৌঁছে গিয়েছি। আমরা দৌড়ালে তবে স্কুলের ভেতর পৌঁছাতে পারবো। ছাতা তো উড়ে যাচ্ছে, না হলে পাক্কা ভিজে যাব। ও নো! এভাবে সেভাবে নিজেকে বাঁচাতে বাঁচাতে গাট্টু আর চিঙ্কি স্কুলে পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে কিছু গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে যায় আর গাট্টু চিঙ্কি একটু ভয় পেয়ে যায়। একই গাট্টু চিঙ্কি, তোরা তো ভিজে গেছিস, স্কুলে বসবি কি করে ভেজা কাপড়ের সঙ্গে? চলো তাড়াতাড়ি, স্কুল শুরু হবে তো, আর টিচারও আসবে বলে। গুড মর্নিং টিচার। ভেরি গুড মর্নিং বাচ্চারা। আরে বাহ, মাটির কত ভালো সুগন্ধ আসছে। কিপ সাইলেন্স, আজ আমরা বৃষ্টির কবিতা শুনবো। চলো সবাই নিজের নিজের বই খোলো। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এই পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছোটবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। টিচার কবিতা পড়াচ্ছিল, কিন্তু গাট্টুর নজর জানলা দিয়ে বাইরের দিকে ছিল। এটা দেখে টিচার জোরে গাট্টুকে ডেকে বলে, গাট্টু তোমার মন কোথায়? এই মাত্র যে কবিতাটা শোনালাম তার প্রথম পংক্তির মানে বোঝাও। টিচার, আপনি কবিতা পড়াচ্ছেন কিন্তু তার মধ্যে বৃষ্টির উল্লেখ করা আছে, আর এত ভালো সুন্দর বর্ষা আমি তো সামনে দেখতে পাচ্ছি, আর আপনি বইতে কেন দেখাচ্ছেন? হ্যাঁ টিচার, বইতে কবিতা পড়ার থেকে ভালো আমরা বাইরে গিয়ে বৃষ্টির স্বাদ নিই। হ্যাঁ হ্যাঁ, বইতে কতক্ষণ বৃষ্টির ব্যাপারে পড়বো, যেখানে আমাদের এখানে বৃষ্টি ঝমঝম করে পড়ছে। হ্যাঁ, এটা খুব অন্যায় আমাদের সাথে। চুপ করে যাও বাচ্চারা, আমি তোমাদের চিন্তা ভাবনা বুঝতে পারছি, কিন্তু এখন আমরা স্কুল টাইমে রয়েছি, আর এই টাইমে যদি তোমরা স্কুলের বাইরে যাও আর ভিজে যাও তাহলে তোমাদের জ্বর আসবে, আর তোমাদেরই মা বাবা এসে আমাদের বকবে। টিচার, আমি রেনকোট নিয়ে এসেছি, আমাকে যেতে দিন, আমি ভিজবো না। কালকের সন্ধ্যের ওয়েদার ফোরকাস্টে বলেছিল যে আজকে বৃষ্টি হতে চলেছে, মা তাই জোর করে এই রেনকোটটাকে আমার ব্যাগে ভরে দিল। টিচার, গাট্টুর কাছে রেনকোট আছে আর আমার কাছে ছাতা। আর একটা একটা করে সব বাচ্চারা বৃষ্টিতে ভেজার জেদ করতে লাগে, কিন্তু টিচারও ওদের একটা কথাও শোনে না। আর তারপর বলি, আচ্ছা কবিতা না শুনতে চাইলে ঠিক আছে, কিন্তু আজ আমি তোমাদের নৌকা বানানো শেখাবো। চলো কাগজের নৌকা তৈরি করি, আর ঘরে যাওয়ার সময় জলের মধ্যে ভাসিয়ে দিও। এটা শুনে বাচ্চারা খুব খুশি হয়ে যায়, আর টিচার নৌকা বানাতে শিখিয়ে দেয়। স্কুল শেষ হওয়ার সময় বৃষ্টি থেমে গিয়েছিল, আর বাচ্চারা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হয়। চল গাট্টু, আজকে দেখি বাড়িতে কে প্রথম পৌঁছায়। অন ইওর মার্কস, গেট সেট গো। সব বাচ্চারা রেস করতে লাগে, কে আগে পৌঁছাতে পারে, কিন্তু হঠাৎ পা পিছলে চিঙ্কি মাটিতে পড়ে যায়। আরে यार, এই জামা তো নষ্ট হয়ে গেল আর ছাতাও ভেঙে গেল, এখন মা খুব বকবে। সব বাচ্চারা ওর পর হাসতে লাগে।
পিঙ্কি তখন হাত বাড়িয়ে চিঙ্কিকে উঠতে সাহায্য করে। তখন বান্টিও পিঙ্কিকে পেছন থেকে ধাক্কা দেয় আর পিঙ্কিও পড়ে যায়। শয়তান বান্টি, আমি তোকে ছাড়বো না। তখনও বান্টিকেও ধাক্কা মেরে ফেলে দেয় আর আস্তে আস্তে সব বাচ্চারা ভিজে যায় আর ওখানেই জলে খেলতে লাগে। তখনই সামনে গাট্টু দুটো বাচ্চাকে বৃষ্টিতে ভিজতে দেখে। আরে ওই দেখো, ওরা বৃষ্টিতে ভিজছে। ওদের কাছে তো ছাতা কিংবা রেনকোটও নেই। চলো ওদের সঙ্গে গিয়ে কথা বলি। আরে বন্ধুরা, তোমরা তো বৃষ্টিতে এমন কেন বসে আছো? খেলতে এসেছো তো আমাদের সঙ্গেও জয়েন করতে পারো, এসো। না, আমরা খেলতে আসিনি। যদি খেলতে না আসো তাহলে ঘরে যাও। টিচার আমাদের বলেছে যদি বেশিক্ষণ বৃষ্টিতে ভেজো বা বেশিক্ষণ ভেজা জামা কাপড়ে থাকো তাহলে ঠান্ডা লেগে যাবে। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের কাছে তো ফোনও নেই। বাবা মাকে কি করে ফোন করব? তখনই গাট্টুর মাথায় একটা আইডিয়া আসে আর বাকিদের কানে সেই আইডিয়াটা বলে দেয় আর সব বাচ্চাদের বলে, চলো আমাদের সঙ্গে চলো। কিন্তু যাব কোথায়? আরে চলো তো, তাড়াতাড়ি চলো। গাট্টু আর সব বাচ্চারা ওদের নিজেদের ছাতায় নিয়ে নিজেদের ঘরে নিয়ে আসে আর কলোনির একটা ওপেন শেডে নিয়ে আসে আর ওদের বসতে বলে। আরে গাট্টু, যদি কেউ দেখে ফেলে তবে? ডোন্ট ওয়ারি, যদি গাট্টুর সঙ্গে আছে তাহলে চিন্তা কিসের? দাঁড়াও, এক্ষুনি আসছি। গাট্টু ফটাফট নিজের ঘরে যায় আর ভেতর থেকে রেনকোট আর ছাতা নিয়ে চলে আসে। তখনই হঠাৎ মা ওকে দেখে ফেলে। গাট্টু, রেনকোট হওয়া সত্ত্বেও তুমি ভিজে গেলে? আর এই রেনকোট আর ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? আর চিঙ্কি কই? পুরো ঘর নোংরা করলে। মা, সামনে শর্মা আন্টি না ছাতা চেয়েছে, আমি এটা দিয়ে আসছি। ওনাদের ওইখানে কোনো গেস্ট এসেছে। চিঙ্কিও সেইখানেই আছে, এক্ষুনি আসলাম। গাট্টু তাড়াতাড়ি রেনকোট আর ছাতা নিয়ে সেই শেডের কাছে যায় আর রেনকোটে র্যাপ করা শুকনো কাপড় ওদের দিয়ে দেয় পরার জন্য আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই রেনকোট ছাতাও দিয়ে দেয়। তুমি খুব চালাক গাট্টু, আমার মাথায় তো এই আইডিয়াটা একদমই আসতো না। থ্যাংক ইউ গাট্টু। তখন ওদের পেছন পেছন মাও চলে আসে আর এই সব কথা শুনে ফেলে আর ওনার গাট্টুর উপর খুব গর্ব অনুভব হয়। গাট্টু, চিঙ্কি, এটা তাহলে তোমাদের শর্মা আন্টি। মাকে দেখি সব বাচ্চারা ভয় পেয়ে যায়। সরি মা। কিন্তু মা তো সরি শুনতে চায়নি। মা গিয়ে দুটো বাচ্চাকে গলায় জড়িয়ে ধরে আর ওনার চোখ ভিজে যায়। সরি বলো না, তোমাদের জন্যই তো গর্বে মাথা উঁচু হলো। আমি খুব লাকি যে তোমাদের মতো দয়ালু বাচ্চা আমার সন্তান। মায়ের এরকম আনএক্সপেক্টেড রিয়াকশন দেখে সব বাচ্চারা খুশি হয়ে যায় আর বান্টি ওদের জন্য গরম গরম খাবার নিয়ে আসে। বৃষ্টি থামতেই গাট্টু চিঙ্কির বাবা রাজু আর গোলুর মা বাবাকে কল করে আর ভালো করে অ্যাড্রেস জেনে ওদের ঘরে ছেড়ে আসে। বাবার নতুন গাড়ি। আজ ছিল ছুটির দিন। গাট্টু, চিঙ্কি আর মা বাবা একসাথে বসে পুরনো অ্যালবাম দেখছিল। এই অ্যালবামটা কত পুরনো! আমি আর তোমার বাবা কত ইয়াং লাগছি, আর তোমরা দুজনে কত ছোট ছোট ছিলে। হ্যাঁ মা, ও এই দেখো চিঙ্কি, এইটা হলে তুমি। তোমাকে তো পুরো ছেলে দেখাচ্ছে এই ফটোতে। হ্যাঁ গাট্টু, আর তুমি তো একদম মেয়ে মনে হচ্ছ, দেখো না। মা, এইটা তো ভুল কথা না। আমি মেয়ে আর চিঙ্কি ছেলে কি করে দেখাতো? আরে এটা এর জন্য গাট্টু, কেন কি চিঙ্কি তোমার থেকে ছোট্ট ছিল আর ওর চুল এত লম্বা হয়েছিল না, আর তোমার চুল অনেক লম্বা ছিল। আর তুমি ছোটবেলায় হেয়ার কাটিং করার জন্য খুব বদমাশি করতে। ও, এই ব্যাপার। আরে মা, এইটা কি এত সুন্দর কার কাদের? গাট্টু বাবা, এই কার তো আমাদেরই ছিল। ওয়াও, এটা কত কুল কার। হ্যাঁ বাবা, এইটা নিজের সময়তে রাজার মতন থাকতো, এখন তো আর পার্টসই পাওয়া যায় না। তাহলে বাবা, আমাদের এই গাড়িটা এখন কোথায়? হ্যাঁ বাবা, এই কারটা কোথায়? বাবা, অনেক বছর আমরা কে ইউজ করলাম, তারপরে এইটা একটু খারাপ হয়েছিল, তাই আমাদের সরাতে হলো। ওয়াও মা, এইসব শুনে কত ভালো লাগছে। বাচ্চারা, তোমার বাবার আর আমার এই গাড়িটা খুব পছন্দ ছিল। আর জানো, তোমরা দুজনেও রোজ সন্ধ্যেবেলায় কারে করে ঘোরার জন্য খুব জেদ করতে। মা আর চিঙ্কি একসাথে কথা বলছিল।
কিন্তু গাট্টুর মন বাবার দিকে ছিল। ও দেখছিল যে বাবা অনেক মন দিয়ে অ্যালবামে পুরনো কার্ডটার দিকে তাকিয়েছিল। ওনার চোখটা আলাদাই চকচক করছিল। গাট্টু একদম চুপচাপ করে বাবাকে দেখছিল। আচ্ছা চলো তো, এবার সবাই মিলে খাবারটা খেয়ে নাও। এসো গাট্টু চিংকি, আমার হেল্প করো। তারপরে সবাই মিলে খাবার খায়, কিন্তু গাট্টুর মাথায় অন্যই কিছু ঘুরছিল। পরের দিন স্কুল থেকে এসেই মাকে বলে, মা, আমি কিছু বলতে চাই। আমরা কি বাবার জন্য নতুন কার নিই? আমি কাল দেখলাম উনি নিজের পুরনো কার কত মিস করছিলেন। বাহ গাট্টু, তুমি তো একদম আমার মনের কথা বললে। হ্যাঁ, আমিও কাল নোটিস করলাম। আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বাবার জন্য একটা নতুন কার নিই। তাহলে দেরি কেন? কেননা আজকেই আমরা গিয়ে বাবার জন্য নতুন কার আনি। মা, আমি কিছু ভালো ভালো মডেলও জিজ্ঞেস করে নিয়েছি নিজের বন্ধুদেরকে। ঠিক আছে বাচ্চারা, আমরা সন্ধেবেলায় গিয়ে কার দেখে আসব। তারপরে মা, গাট্টু, চিংকি মিলে শোরুমে গিয়ে কার ফাইনাল করে আসে। বাড়ি পৌঁছে গাট্টু আর চিংকি খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মা ওদেরকে এক্সাইটমেন্টটা লুকোনোর কথা বলছিল। আরে গাট্টু, চিংকি, তোমরা একটু শান্ত হও, না হলে তোমাদের এক্সাইটমেন্ট দেখে বাবার একটু সন্দেহ হয়ে যাবে। আরে কিন্তু কেন মা? আমাদের বাবার থেকে এটা কেন লুকোতে হবে? ওহো চিংকি, আমরা কালকে ওনার কার্ডটা এখানে আসার পরে সারপ্রাইজ দেব, তাই না? হ্যাঁ চিংকি, গাট্টু একদম ঠিক বলছে। আমরা যদি এখন থেকে এত খুশি খুশি লাগি, বাবা ঠিক বুঝতে পেরে যাবে। তারপরে সারপ্রাইজের মজাটা থাকবে না, বুঝতে পারছো? ও ঠিক আছে মা, আমি বুঝে গেলাম। তুমি একটুও টেনশন নিও না। আমি একদম নরমাল বিহেভ করব, যাতে বাবা সন্দেহ না করে। কিছুক্ষণ পরে বাবা বাড়ি এসে যায়, আর সবাই একসাথে বসে কথাবার্তা করে। পরের দিন সকাল সকাল ডোরবেল বাজে আর বাবা ডোর খুলতে যায়। হ্যালো স্যার, গুড মর্নিং। এইটা আপনার নতুন কারের কিস, এই নিন। আগে কি নতুন গাড়ি? সরি, মনে হয় আপনি ভুল করে ফেলেছেন। আপনি ভুল অ্যাড্রেসে এসে গেছেন। না না, কোনো কনফিউশন না, আর কোনো ভুল অ্যাড্রেসও না। এই ভাই ঠিক জায়গায় এসছে, আর গাড়ির চাবিও একদম ঠিক লোককে দিচ্ছে। এর মানেটা কি? আমি কিছু বুঝতে পারলাম না। সারপ্রাইজ! বাবা তাড়াতাড়ি করে বাইরে গিয়ে নিজের নতুন কার দেখে, আর বাবা তো একদম খুশিতে আটখানা হয়ে যায়। কি? এটা কি সত্যি? এইটা আমাদের নতুন গাড়ি? আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, আমি আর বাচ্চারা মিলে তোমাকে কার গিফট করার প্ল্যান করি, আর তোমার খুশি দেখে আমরা বুঝতে পেরেছি যে তোমার এই গিফটটা খুবই পছন্দ হয়েছে। আরে, আমি তো বোঝাতে পারছি না আমি কতটা খুশি। আমি তো ভাবতেও পারিনি যে তুমি এমন গিফট দেবে। থ্যাংক ইউ সো মাচ। তো বাবা, এই কথা একটা রাইড হয়ে যাক আমাদের নতুন গাড়িতে। হ্যাঁ বাবা, চলো না আমরা একটা ড্রাইভে যাই। আজ মৌসুমও কত ভালো। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই চলো, নতুন কারের আমরা টেস্ট নিয়ে আসি। আরে আগে জল খাবার তো খেয়ে নাও, তারপরে আরাম করে ঘুরতে যাব। আরে জল খাবার আমরা বাইরে করব, আমাদের নতুন গাড়িতে ঘুরতে ঘুরতে। ঠিক আছে, চলো চলো, এক্ষুনি চলো। তাহলে আমাকে জল খাবার বানাতে হবে না। এটা তো ভালোই হলো, আমার আজকে ছুটি। তারপর গাট্টু আর চিংকি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ে, আর বাবা সবাইকে নিয়ে ভালো খাবার দাবার খেতে নিয়ে যায়। ওয়াও বাবা, কত স্মুথ চলছে আমাদের নতুন গাড়ি। আমার তো মজা এসে গেল। বাবা, এটাতে তাড়াতাড়ি কোনো সং প্লে করো। আমার এটার স্পিকারের কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ চিংকি, নিশ্চয়ই। বলো কোন গানটা তুমি শুনতে চাও? দাঁড়াও বাবা, আমি প্লে করছি আমার ফেভারিট মিউজিক। ওয়াও, কি অডিও কোয়ালিটি! মজা এসে গেল। আর দেখো, সিটস গুলো কত কমফোর্টেবল, তাই না? আরে আমাদের নতুন কার পুরো পারফেক্ট, এর মধ্যে কোনো ত্রুটি নেই। এমনিতে তো নতুন গাড়ি আসাতে সবাই খুবই খুশি ছিল, কিন্তু বাবার আনন্দ অন্যরকমেরই ছিল। একটু পরেই বাবা কার থামিয়ে সবার জন্য বড়া পাও নিয়ে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের প্রথম গাড়িতে বসে জল খাবারটা করো। দাও বাবা। ওয়াও, কত টেস্টি এটা। কারে বসে খাওয়ার মজাটাই একটু আলাদা। আহা, মজা এসে গেল। ব্যাস, এই বড়া পাও থেকে আর টেস্টি কি হতে পারে? সকাল সকাল আর কিচ্ছু না। সত্যি, নিজের কারে বসে বড়া পাও খাওয়ার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। বাবা, এই গাড়ি করে আমাকে স্কুলে ছাড়তে যাবে, সেটাও ডেলি। ঠিক আছে গাট্টু, তুমি যা বলবে তাই হবে। আর হ্যাঁ
বাবা, তুমি আমাদেরকে সন্ধেবেলাও ঘুরতে নিয়ে যেও, যেমন ছোটবেলা নিয়ে যেতে। আরে বাহ চিঙ্কি, তুমি তো নিজের ছোটবেলার কথাবার্তা আবার থেকে মনে করতে চাও। হ্যাঁ বাবা হ্যাঁ, যাদের যেইখানে যাওয়ার আছে আগের থেকে বলে দিও, আমরা গাড়িতে খুব মজা করব, টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। বাবার কথা শুনে সবাই একসাথে হাসতে শুরু করে দেয়। তারপরে নিজেদের ব্র্যান্ড নিউ গাড়িতে রাইড করতে করতে বাড়ির দিকে চলে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। হোমমেড পিৎজা। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দুজনে খুব খুশি হয়, কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল। মা, মা কোথায় তুমি? মা, আমাদের রেজাল্ট এসে গেছে। আরে আসছি বাবা, কত চিৎকার করছো? মা, মা তাড়াতাড়ি এসো না। আরে এসে গেলাম বাবা, স্কুল থেকে এসেই একদম হল্লা। মা, আমি ক্লাসে 3rd এসেছি। আর আমি ফার্স্ট। আরে বাহ, আমি তো এটা জানতাম। লাভ ইউ বাচ্চারা। লাভ ইউ টু মা। তুমি কি করে জানলে? আমি তোমাদের দুজনেরই মা, বুঝলে? এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে, ভালো নম্বর তো আসতোই। কিন্তু মা, আমার ফার্স্ট আসার ছিল। এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো, ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে। না, আমি তবুও ফার্স্ট আসবো। হ্যাঁ হ্যাঁ ব্যাস, এবার নিজেদের মধ্যে লড়াই করো না। আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। সারপ্রাইজ? ওয়াও, আমি এক্ষুনি আসছি। তোমার থেকে আগে আমি এসে যাব। চলো দুজনে টাইম রেস করি। হে ভগবান, সব জায়গায় কম্পিটিশন। দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায়। ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয়। চিঙ্কি দৌড়ে আসে। আমি ফার্স্ট এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের চেয়ারে বসে পড়ো। গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে। আমি এসে গেলাম। কি সারপ্রাইজ মা? প্লেট সরিয়ে নিজেই দেখো। ওয়াও, এটা তো পিৎজা। পিৎজা আমার ফেভারিট। এত সুন্দর সারপ্রাইজ মামি। লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে। ওয়াও মা, এটা টেস্ট তো কত ভালো। এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো। ওয়াও মা, বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয়। তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো। তোমাদের দুজনের ভালো লাগলো? হ্যাঁ মা, মজা এসে গেল। কিন্তু এটা তুমি কি করে বানালে? আমাকেও শেখাও, আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তুমি এখন খুব ছোট। মা, আমাকেও বলো, আমি এখন গ্রোন আপ বয়। ঠিক আছে, শিখিয়ে দেবো, কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না। আমার সামনে তোমরা যা বানাবার বানাবে। প্রমিস মা। তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ ওইসব এক জায়গায় করে নাও। যেমন চিঙ্কি তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ, তুমি সেটা নিয়ে নাও। গাট্টু তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো। সসেসও সব বাজারে পাওয়া যায়। তাছাড়া তোমাদের যা পছন্দ, যেমন ব্রকলি, কর্ন, ওই সবও নিতে পারো। ওয়াও, কত মজা আসবে। এই সব তো সুপারমার্কেটে পাওয়া যাবে, তাই না মামি? হ্যাঁ, ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসবো। আমি বেসটাও বানাতে পারি, কিন্তু ওইটা পরে শেখাবো, যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে। এখন কেন না মা? ওতে অনেক কাজ হয়, তাই তোমরা যখন ক্লাস 8-এ এসে যাবে তখন শেখাবো। ওকে মা। তারপর টপিংটা কি করব? হ্যাঁ, যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে সসেসও নিয়ে নাও। তারপর পিৎজা বেসে সব থেকে আগে ওগুলো লেয়ার বানাও। মা, পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো? আটারটা ভালো হয়। ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায়, তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত। ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথাও হয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম, আটার বেস সবার জন্য হেলদি হয়। চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক। তারপরে কি করব? বেসে সব থেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও। তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে। মা, চিজ? হ্যাঁ, চিজটা তার উপরে ছেঁচে দিতে হয়। ওটা কি করে? ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায়, ওতে ছেঁচে দেয়। ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয়। মা, কতই
ইয়ামি লাগে চিজ। হ্যাঁ, কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা, তার থেকে ফ্যাট বাড়ে। চিঙ্কি গোলু মোলু মোটা হয়ে যাবে, তাই না মা, তাই না? হ্যাঁ, কিন্তু আমার তো চিজ টেস্টি লাগে। হ্যাঁ খাও না বাবা, সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত। এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো। একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো, আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও! দুজনেই তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে তিনজনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা। হ্যাঁ করো। চিংকি মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা, আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়েতে। টমেটো আর মাশরুম আমি লাগাবো গাট্টু। হ্যাঁ বাবা, দুজনে করে নিও, একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ গাট্টু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই? না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে। আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মামি। মা চিজটা কাদ্দুকাস করে দিয়ে দেয়, দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মামি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি পরছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পরলে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। চিঙ্কি দেখো, প্লেটটা ভেতরে ঘুরছে। হ্যাঁ গাট্টু, আমি তো সুগন্ধও পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা তিনজনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানাই। হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে। গাট্টু আর চিঙ্কি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মামি। হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা চলো এবার বাকি স্লাইস গুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। সোসাইটি এক্সিবিশন। গাট্টু আর চিঙ্কি সব সময়ের মতো নিজের ঘরেই বালিশ দিয়ে মারপিট করছিল। তখনই রান্নাঘর থেকে খুব সুন্দর একটা রান্নার গন্ধ আসে। চিঙ্কি জোরে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। কি বানাচ্ছ মা? কি সুন্দর গন্ধ আসছে, আমি দেখতে চাই। আরে ভালো করে হতে দাও, একটু ধৈর্য ধরো, তোমার জন্য হোয়াইট পাস্তা বানাচ্ছি। তখনই গাট্টুও দৌড়ে দৌড়ে চলে আসে। আরে চিঙ্কি, গেম মাঝখানে কেন থামালে? তোমার টার্নে তুমি এখানে এসছো। কত ভালো গন্ধ আসছে গাট্টু, আমি তো এখন মার থেকে পাস্তা বানানো শিখবো। আরে তার জন্য তো পরের বার শুরুর থেকে সাথে দাঁড়িয়ে থেকে পুরো কুকিং এর প্রসেসটা দেখতে হবে। কেমন ভাবে কাটে সবজিগুলোকে, কেমন ভাবে পাস্তাগুলোকে ফোটায়, সবকিছু শুরুর থেকে। এমন মাঝের থেকে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে মাম্মি। মা, আমিও চিড়ের পোলাও শিখবো। ঠিক আছে গাট্টু, পরের বার আমরা চিড়ের পোলাও বানানো শিখব। সবাই কথাই বলছিল আর তখনই দরজার ঘন্টি বাজলো। গাট্টু, একটু দেখো তো কে এসেছে। গাট্টু একদম জোরে দৌড়ে দৌড়ে দরজার দিকে এগোয় আর দরজা খোলে। দরজায় দেখে সোসাইটির চেয়ারম্যান ওয়ার্মা আঙ্কেল দাঁড়িয়েছিল। আরে ওয়ার্মা আঙ্কেল, নমস্কার। নমস্কার বাবা, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তখনই মা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কে এসেছে বাবা, কার সাথে কথা বলছো? আরে আপনি কেমন আছেন ওয়ার্মা বাবু? দরজায় দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন না। আমি একদম ঠিক আছি, এই কার্ডটা দিতে এসেছিলাম। সোসাইটির মিটিংয়ে আপনারা আসতে পারেননি। আমরা সকলে একটা প্রোগ্রাম রাখার ব্যাপারে ভেবেছি। ফুড প্রোগ্রাম হবে সেটা। সবাই চাইলে নিজে স্টলও লাগাতে পারে কিংবা কোনো সাংস্কৃতিক কার্যও করতে পারে, যেমন কারোর গান গাওয়ার কিংবা নাচার থাকে। যদি সোসাইটির জন্য কোনো মেসেজ থাকলে সেটা স্টেজে দিও।
ঠিক আছে, আমরা নিশ্চয়ই আসব। আপনি ভেতরে আসুন না, চা খেয়ে যান। ততক্ষণে বাবাও নিজের ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে। আরে এখনো আপনি দরজায় দাঁড়িয়ে আছেন? ব্যাস, সেই প্রোগ্রামটা ফিক্স হয়ে গেছে, এটাই বলার ছিল। আপনার সেদিন মিটিং ছিল না, আপনি তো আসতে পারেননি। আগে আমার জন্য কোনো কাজ থাকলে আগের থেকে বলে দেবেন। সোসাইটির কাজের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আগে আগে নিশ্চয়ই, আমি এগোই। প্রোগ্রামের প্রস্তুতি নেওয়ার আছে। যদি আপনি স্টল দিতে চান তাহলে সোসাইটিকে আপনাকে আগের থেকে জানাতে হবে, এটা মনে রাখবেন। এইটা বলে উনি চলে যান। সবাই আবার রান্নাঘরে চলে যায়। মা, এই স্টল কি হয়? ওর মধ্যে আমরা কিছু খাবার দাবারের দোকান কিংবা অন্য কিছু জিনিসপত্র বিক্রি করা ছোট্ট দোকান লাগাতে পারি। তখনই বাবা, যে এতক্ষণ ধরে সবার কথাবার্তা চুপচাপ শুনছিল, উনি বলে, আরে পাস্তা স্টল লাগালে কেমন হয়ে যায়? চিঙ্কি মাকে খাবার বানাতে হেল্প করে দেবে, আর গট্টু আমাকে অ্যাকাউন্টসে। টিম ম্যানেজমেন্টটাও বুঝে যাবে এরা। ওয়াও, কত মজা আসবে। মাম্মি, আমরা পাস্তা স্টলই লাগাবো। ঠিক আছে, আমি তাহলে বর্মাজিকে ইনফর্ম করে দিই। সোসাইটির কার্যক্রমের দিন এসে যায়। অন্য সব বাচ্চারাও নিজেদের মতন করে সেজেগুজে এসে গার্ডেনে একত্রিত হয়ে যায়। আরে গট্টু, খুব মজা আসবে রে স্টলে। আমি তো টমেটোর স্যুপের স্টল লাগাচ্ছি, দেখিস আমি উইনার হব। চিঙ্কি বান্টির কথা শুনে মন খারাপ হয়ে যায়। মা, স্টল লাগিয়ে আমরা ভুল করলাম না তো? দেখো, বান্টি তো টমেটোর স্যুপ বানাবে, কিন্তু আমরা কি? আরে মা, এদিকে এসো। আমরা যেটা করতে চাইছিলাম সবাই দেখবে। তুমি পুরো সোসাইটিকে নিজের হাতের বানানো টেস্টি পাস্তা খাওয়াবে। এসো, এবার পাস্তাটাকে বয়েল করা শেখাই। তুমি আর গাট্টু ততক্ষণে সবজি আর মাশরুম কাটো, একদম ছোট টুকরো করবে। ঠিক আছে মা, আমরাই জিতবো আজকে। এই হলো কথা। গাট্টু আর চিঙ্কি সব সবজিগুলোকে কাটছিল, আর মা গ্যাস অন করে পাস্তাটাকে ফোটাতে রেখে দেয়। ওদিকে বাবা কুপনের বইটা আর পেন নিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ে। এইটা কার ডায়েরি বাবা? এটা ডায়েরি নয়, বিল বাবা। যে কেউ আমাকে যখন প্লেট দেবে আমি সেই প্লেটের পয়সা কেটে নেব, আর তুমি সেই পয়সাটাকে এক জায়গায় রেখে দিও। এই পয়সাটা আমরা রাত্রেবেলা কাউন্ট করব। ওয়াও, কত মজা আসবে। হ্যাঁ, শুধু লোকেদের আমাদের পাস্তা ভালো লাগুক। কেন পছন্দ করবে না? আজকে আমাদের চিঙ্কি নিজের হাতে বানাচ্ছে। হ্যাঁ মা। কিছুক্ষণ পরে এক এক করে লোকেরা গার্ডেনে এসে যায়। ওদিকে বান্টির স্টলেও লোকেরা এসে যেতে শুরু করে। শুরুর দিকে অনেক ভিড় হয়, আর গাট্টুর স্টলে শুধু 2 লোক আসে। এই ঠাকুর, আমরা হেরে না যাই। কিছু হবে না বাবা, স্টে পজিটিভ। আর তারপর পাস্তা হয়ে যেতেই চিঙ্কি জোরে আওয়াজ দেয়, পাস্তা, পাস্তা, একদম গরমা গরম পাস্তা, রেড, হোয়াইট আর পিঙ্ক সসে। আরে বাহ চিঙ্কি, তুমি তো সব পাস্তা বানাতে শিখে গেলে। হ্যাঁ, আমি তো বেস্ট। আচ্ছা, হোয়াইট পাস্তা রেড পাস্তা কি করে বানাবে? আরে বাবা, সিম্পল। রেড সসে কেচাপ ঢালতে হয়, আর হোয়াইটে ময়দা আর দুধ, আর দুধ, তাই না মা? হ্যাঁ মা। তখনই পাস্তা হচ্ছে দেখে ওদের কাউন্টারের কাছে ভিড় হয়ে যায়। সবাই এক একটা করে টিকিট নিতে শুরু করে দেয়। ওদিকে বান্টির স্যুপে নুন কম থাকাতে অনেক লোকে ওখান থেকে সরে যায়। এক এক করে আপনারা আসুন। ঠিক আছে আঙ্কেল। আর বাকি লোকেরাও লাইনে লেগে পড়ে। ওদিকে বান্টির স্টলে বাচ্চারাও এদিকে লাইনে লেগে পড়ে। বান্টির মন খারাপ হয়ে যায়। ওদিকে গাট্টু আর চিঙ্কি সবাইকে এক এক করে প্লেট দিতে থাকে। এই নিন ওয়ার্মা আঙ্কেল। এই নাও আন্টি, কেমন লাগলো বলবে কিন্তু। দারুণ ভাই, তোমরা তো কত সুন্দর পাস্তা বানিয়েছো। চিঙ্কি মা তো আজকে দারুণ ব্যাপার করলো। এই নাও 501 টাকার পুরস্কার আমার তরফ থেকে। আরে আঙ্কেল, এ কি? রেখে নাও মা, এইটা আমাদের তরফ থেকে পুরস্কার, পুরো সোসাইটির তরফ থেকে। কি ভাই? বাকি লোকেরাও সবাই সম্মতি হয়। অন্য বাচ্চারা বান্টি গুড্ডি এটা দেখে একটু মন খারাপ হয়ে যায়, আর বাবা আর মা এসব দেখছিল। গট্টু চিঙ্কি, এই পয়সাটা নিয়ে নাও। এই পয়সা দিয়ে অন্য বাচ্চাদের জন্য পার্টি, এটা সবার। হ্যাঁ বাবা। আরে বান্টি, এইদিকে এসো। তুমি চিঙ্কির বানানো রেড সস পাস্তা খাও, তোমার খুব ভালো লাগে না? আর এইভাবে সব বাচ্চারা পাস্তা খেয়ে এরপরে নাচতে শুরু করে দেয়। রাত্রে বাবা ডাব্বা খোলে, যার মধ্যে অনেকগুলো টাকা ছিল। গট্টু, তোমরা দুজন কাউন্ট করো আর বলো কত টাকা কামালে। 1, 2, পুরো 800 টাকা বাবা।
এইটা তোমাদের দুজনের পুরস্কার, প্রথম কামাই। এর থেকে তোমাদের গিফট নেওয়া হবে। আমার তো ফ্রকও এসে যাবে এখন। সবাই হাসতে শুরু করে দেয়। বাবা আর মা একজন আরেকজনকে দেখে হাসে। থ্যাংক ইউ আজকের প্রোগ্রামের জন্যে। গাট্টু, চিঙ্কি আর ফিশিং। গাট্টু আর চিঙ্কি প্রতিবারের মতো হলে বসে টিভি দেখছিল। বাবা ওদের পেছনে বসে নিউজ পেপার পড়ছিল আর মা কিচেনে কাজ করছিল। তখনই দরজায় কেউ আওয়াজ দেয়, মাছ নিয়ে নাও, মাছ, একদম তাজা তাজা মাছ। মাছ আবার তাজা হবে কি করে? সেটা কি কোনো ফল? আরে বাবা, পুকুর থেকে তাজা ধরে নিয়ে এসছে আঙ্কেল। তোমরা সবাই কি কথা বলছো? যাও মাছ কিনে নাও। বাবা দরজা খোলে আর গাট্টু আর চিঙ্কি বাবার পেছনে দাঁড়িয়ে পড়ে। ওয়াও, ওর ঝুড়িতে এতগুলো মাছ আছে। আরে দেখো না চিঙ্কি, এত কালারের আলাদা আলাদা ফিশ কি করে ধরেছে আঙ্কেল? বাবা উনি ফিশারম্যান, গ্রাম থেকে ফিশিং করেছেন, ওনার কাছে সব আছে। দেখো এদেরকে ধরে কি করে আর এদের সামনে রাখে কি করে? আলাদা আলাদা ধরন হয় বাবা। জানো, আমার ইচ্ছে হচ্ছে এখন ফিশ ভেজে খেয়ে নি, কিন্তু আমি তো ফিশিং করতে জানি না। আরে বাবা, একে তো ধরে ফিশ ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, তার সঙ্গে ফ্রেশ ওয়াটারেরটা ফ্রেশ ওয়াটারে, পুকুরেরটা পুকুরের জলে, আর নোনতা জলেরটা নোনতা জলেই রাখা হয়। তারপরে এইটাকে ঝুড়িতে ভরে আলাদা আলাদা জায়গায় বিক্রি করা হয়। নোনতা জল মানে কি বাবা? আরে বাবা, সমুদ্রের জল, ওতে নুন থাকে না, তাই ওকে নোনতা জল বলা হয়। আচ্ছা বাবা, ফিশিং কি করে করে? আমিও দেখতে চাই। ঠিক আছে, তোমরা সবাই রবিবারে তৈরি থেকো, আমরা ফিশিং করতে যাব। তোমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিও। পাশে একটা বড় পুকুর আছে, ওইখানেই ফিশিং করব। আমি তার জন্য নেট নিয়ে আসবো আর কাঁটাও। আমরা কি ধরে খাবো? হ্যাঁ, একদম ফ্রেশ ন্যাচারাল মেথডে। রবিবার দিন সবাই তৈরি হয়ে সকাল সকালই বেরিয়ে পড়ে। গাট্টু আর চিঙ্কি নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। আমি বাবার সঙ্গে আগে সিটে বসবো। না, আমি বসবো। আরে নিজেদের মধ্যে ঝগড়া করো না। অর্ধেক রাস্তা চিঙ্কি আর অর্ধেক রাস্তা গাট্টু বসবে সামনের সিটে। এটা ঠিক আছে? এবার চিঙ্কি, তুমি সামনের সিটে বসে পড়ো। ইয়ে, আই এম সো হ্যাপি। গাট্টু পেছনে বসে পড়ে। খুবই সুন্দর রাস্তা দিয়ে যেতে সবাই একটা ঝিলের কাছে গিয়ে পৌঁছে যায়। আরে কত সুন্দর জায়গা বাবা! এত বড় পুকুর, এখানে কতগুলো মাছ থাকবে? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। এটা ফিশিং এর জন্যই ফেমাস। আমি তোমাদের জন্য টেন্টের ব্যবস্থা করি, এসো টেন্ট লাগানো শিখিয়ে দিই। বাবা গাড়ির ডিকিট থেকে টেন্ট, ফিশিং এর জাল আর রড বার করে। মা খাবার দাবারের ঝুড়ি নিচে নামিয়ে রাখে। গাট্টু, এই দেখো, এমন করে লাগাতে হয়, শিখে নাও। তোমরা ফিশিং করো, ততক্ষণ আমি বারবিকিউ লাগিয়ে নিচ্ছি। ওর মধ্যে মাছটা ভাজবো ধরার পরে। হ্যাঁ মা। কিছুক্ষণের মধ্যে টেন্ট সেট করার পরে বাবা মাছ ধরার জালটা খুলে নেয় আর সবাই ঝিলের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাট্টু, এই নেটটাকে ধরো আর চুপ করে বসে থেকো, নড়বে না কিন্তু। নড়বো না কেন বাবা? আরে না হলে মাছেরা বুঝে যাবে যে এটা ধরার জন্য ফেলা হয়েছে, না হলে ওরা কাঁটাকে ধরে নেয়। চিঙ্কি, যখন গাট্টুর হাত ব্যথা হবে তুমি ধরে নিও। আচ্ছা। আর হ্যাঁ, যেই তোমার এটা ভারী লাগবে, এই নেটটাকে টানতে শুরু করে দিও। ওকে বাবা। চিঙ্কি পাশেই বসে থাকে। আধ ঘন্টার বেশি হয়ে যায়। গাট্টু থকে গিয়ে হাই তুলতে শুরু করে দেয়। গাট্টু, তুমি যদি টায়ার্ড হয়ে থাকো, আমি তোমার নেটটাকে ধরি, ততক্ষণ তুমি রেস্ট করো। ঠিক আছে চিঙ্কি, কিন্তু 10 মিনিট পরে আমি নিয়ে নেব। কি বাবা, এতক্ষণ সময় লাগে? হ্যাঁ বাবা, ফিশিং এ তো সময় লাগে। ফিশ যতক্ষণ কাঁটাতে না ফাঁসবে অপেক্ষা তো করতেই হবে। চিঙ্কি ফিশিং রড ধরে বসে পড়ে। তখন একটা নাড়াচাড়া ধরতে পারে। ওর মনে হয় যেন ডান্ডাটা ভারী হয়ে গেছে। বাবা, এ তো আমাকে ভেতরে টানছে, অনেক বড় মাছ। বাবা তাড়াতাড়ি দৌড়ে আসে আর সুতোটা টানতে শুরু করে আর দড়ি উপরে আসতে শুরু করে। আস্তে আস্তে ওর মধ্যে ভেসে থাকা মাছটাও দেখতে পাওয়া যায় আর গাট্টু আর চিঙ্কি খুশির চোটে নাচতে শুরু করে দেয়। ধরেছি ধরেছি, ফিশ ধরেছি। আমি ধরেছি গাট্টু, তুমি না। তো কি হলো? আমি তো এতক্ষণ ধরে বসেছিলাম। আরে আরে, তোমরা ঝগড়া করো না।
আরো মাছ ধরে নিও। এটাই শেষ নাকি? তখনই চিংকির নজর মাছের উপরে যায়। মাছটা ছটপট করছিল। আরে মা, ও তো কত ছটপট করছে। হ্যাঁ মা, কেন কি ও জল থেকে বাইরে এসে গেছে? পোমটা মনে আছে? হ্যাঁ মা, मछली जल की रानी है, जीवन उसका पानी है, हाथ लगाओ डर जाएगी, बाहर निकालो मर जाएगी। চলো গাট্টু, তুমি আমার সাথে এসো, আমরা এটাকে ফ্রাই করে নিই। ততক্ষণে চিংকি আর বাবা আরো ফিশ ধরে নেবে। মা মাছের আঁশগুলো ছাড়িয়ে ওটা বারবিকিউতে ফ্রাই করতে শুরু করে। ওদিকে চিংকি খুশি হয়ে হাততালি বাজাতে থাকে। বা মা, এত ফ্রেশ ফিশ, আজ তো মজা এসে যাবে। হ্যাঁ বাবা, আজকে সত্যি মজা এসে যাবে। আরে বাবা, বড় মাছ যদি এসে যায় এই দড়িটা ছিঁড়ে যাবে না তো? না চিংকি, আমরা তাড়াতাড়ি এইটাকে উপরে টেনে নেব। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। যেই ফিশ আসবে আমাকে জানিয়ে দিও। গাট্টু রশিটাকে জলে দিয়ে চুপচাপ বসে পড়ে। তখনই বাবার মনে হয় যে এরম ভাবে দুজনে টায়ার্ড হয়ে যাবে। আরে গাট্টু, আমাকে দাও, আমি করছি, তুমি হাঁপিয়ে যাবে। না বাবা, আমাদের দুজনকে ফিশিং করতে দাও। তখনই হঠাৎ করে একটু নাড়াচাড়া হয়। মনে হয় ফিশ এসেছে, নেট ভারী হয়ে গেছে। হেল্প হেল্প চিংকি। চিংকি দৌড়ে এসে গাট্টুর হাত ধরে নেয়। বাবা মনে মনে দুজনের টিমওয়ার্ক দেখে খুবই খুশি হতে থাকে। দুজনে তাড়াতাড়ি রশিটাকে টানতে শুরু করে আর দেখে যে একটা বড় মাছ ফেসে গেছে। এবার ওয়াও, আমি কত বড় মাছ ধরেছি, এবার তো সত্যি মজা এসে যাবে। গাট্টু, মা দেখো কত বড় মাছ। মাও দৌড়ে দৌড়ে দেখতে চলে আসে। আরে, এই মাছটা তো সত্যি বড়। এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। এবার তোমরা দুজনে এসে পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে নাও। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ফিশটাকে বানিয়ে ফেলে আর খেতে শুরু করে। বাবা বলে, ওয়াও, আজ অব্দি এত মজা তো কোনোদিনই আসেনি। এত ফ্রেশ, এত সুস্বাদু। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য আমরা এতদিন পরে এখানে আসলাম। থ্যাংক ইউ বাবা, কত মজা এসে গেল ফিশিং করতে। আর দুজন বাচ্চা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। গাট্টু আর চিংকি ঘরের মধ্যে একদম হুটোপুটি করছিল। দুজনের সোফার কাছাকাছি ধরাধরি খেলা খেলছিল। গাট্টু একটু ফাস্ট দৌড়ায়, তাই চিংকি ওকে ধরতেই পারছিল না। যতই তাড়াতাড়ি দৌড়াও গাট্টু, আমি তোমাকে ধরেই নেব। যাবিটা কোথায়? ধরতে পারবে না, তোমার পা আমার থেকে ছোট আর তোমার স্পিডও ভালো নেই। চিংকিও মুখটা ভেঙিয়ে ফেরত জবাব দেয়, আমি ধরে নেব তোকে, আমি আস্তে দৌড়াই তাতে কি। বাবা ওদেরকে কাছে বসেই দেখছিল। আর ওদিকে মা রান্নাঘরে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে বলছিল, আরে আস্তে দৌড়াও তোমরা দুজনে, ব্যথা লেগে গেলে মুশকিল হবে। তোমাদের বাবা তোমাদেরকে মাথায় চড়িয়ে রেখেছে, আমার তো কথাই শোনে না। আরে বাবা, তুমি আমাকে আবার মাঝখানে আনছো কেন? বাচ্চা তো, এখনই তো খেলবে এরা। স্কুলের হোমওয়ার্কটাও করে নিয়েছে, এতটুকু তো খেলা করবেই। এটা বলতে বলতে বাবা গাট্টুকে চোখ মারে। চিংকিও মুচকি হাসে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু মা। তোমরা সবাই খেলতে থাকো। মা বকবি। আমি আছি তো। দুজনে আবার সোফার আশেপাশে আবার হল্লা করে। তখনই দরজার ঘন্টি বাজে। গাট্টু, চিংকি, দেখো দরজায় কে এসেছে। হ্যাঁ দেখো তো, আগে দরজাটা খোলো। এখন আবার কে আসলো? গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে। দেখে যে সামনের বাড়ির দিদা মায়ের সাথে দেখা করতে এসছে, সাথে বান্টির দিদাও আছে। ওনাদের দেখে গাট্টু জোরে বলে, হ্যালো দিদা। কে এসেছে বাবা? বান্টির দিদা এসেছে। মা এটা দেখে রেগে যায় আর বলে, আরে ওরা তোমার বন্ধু নাকি? ঠাকুমা, পা ছুঁয়ে প্রণাম করতে হয়, হ্যালো দাদি আবার কি? চিংকি, তুমিও ঠাম্মার পা ছো। গাট্টু আর চিংকি দুজনেই ঠাকুমার পা ছোঁয়ে। প্রণাম দিদা। আরে খুশি থাকো তোমরা দুজনে, অনেক পড়াশোনা করো, ভালো করো। বাড়িতে অতিথিরা এলে ভেতরে ডাকতে হয় বেটা। আরে বৌমা, এদেরকে কেন বকছো? এরা দুজনেই ছোট, আস্তে আস্তে বুঝে যাবে। সে কথা নয় মাসিমা, ম্যানার্স তো এখন থেকেই শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে কথা ঠিক। আমার আশীর্বাদ তো সব সময় দুজনের সাথে আছে, যেমন আমার বান্টি
তেমনই এরা দুজনে খুশি থাকো সব সময়। তোমার কথাটা তো ঠিকই, বাচ্চাদের ম্যানার্স এখন থেকেই শেখাতে হয়। যাই হোক, আমি তোমাদেরকে সব নেমন্তন্ন করতে এসেছিলাম। পরশুদিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের কথা, সবাই নিশ্চয়ই এসছো। এবার যাই। ঠিক আছে, দাঁড়ান, বসুন না, আমি চা নিয়ে আসছি। আরে না, অন্য সব বাড়িতেও যেতে হবে, আবার খালি সময়ে আসবো। এইটা বলে উনি চলে যান। মা বাচ্চাদেরকে নিজের কাছে ডাকে। বাচ্চারা, সব সময় বড়দের সম্মান করা উচিত, বুঝেছো? যদি বান্টি আসে তাহলে ওকেও এরকম সম্মান করতে হবে। ও তো তোমাদের বন্ধু, ক্লাসমেট, তোমাদের আর ওর একই বয়স, কিন্তু ওকেও তোমাদের হ্যালো হাই করা উচিত। সকালে দেখা হলে গুড মর্নিং, বিকেলে দেখা হলে গুড ইভিনিং। আচ্ছা, তো সকালে উঠে কি বাবাকেও আমাকে হাই বলতে হবে? হ্যাঁ বাচ্চারা, এগুলোকে গুড ম্যানার্স বলে। তোমরা তো আমার ভালো শোনা না, আমার ভালো বাচ্চা, তাই সবসময় গুড ম্যানার্স ফলো করবে। স্কুলেও টিচারদের সঙ্গে দেখা হলে ওদেরকে গ্রিট করবে, বাকি বাচ্চাদের হ্যান্ডশেক। মা, এই গুড্ডি তো আমার সঙ্গে আর্ধেক সময় লড়াই করে, আমি ওকে হাই করব না। এমন বলে না চিঙ্কি, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো, যখন কেউ ক্লোজ হয় তখন ওকে সরি কিংবা থ্যাংক ইউ বলতে ইতস্তত হতে নেই। কি ভাবি মা? আচ্ছা মা, স্কুলে হেড ম্যাডামেরও পা ছুতে হবে? এতক্ষণ বাবা যে চুপচাপ শুনছিল, হেসে এখন বলে, ওনাদেরকে তুমি গুড মর্নিং কিংবা গুড আফটারনুন সময়তে বলো, ওরা স্কুলে আছে। ঠিক আছে পাপা। পরের দিন সবাই স্কুল যায় আর বাবা মার বলার মতন সবাইকে গ্রিট করে। হ্যালো গুড্ডি, আমি সরি, আমি তোমার সাথে লড়াই করেছিলাম। তুমি সরি বললে চিঙ্কি? হ্যাঁ, মা বলেছে কেউ সরি বললে কেউ ছোট হয় না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি রেগে গেলে তাহলে আমার ভালো লাগে না। কিন্তু চিঙ্কি, ভুল তো আমার ছিল, সরি তো আমার বলতে হতো। এইটা বলতে বলতে ও থেমে যায়। আই এম সরি চিঙ্কি, আজ থেকে তুমি সব সময় আমার বেস্ট ফ্রেন্ড, আমি কখনো তোমার সাথে লড়াই করব না। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তখনই ক্লাসে টিচার আসে। গুড মর্নিং মিস। গুড মর্নিং বাচ্চারা, আজকে আমরা ম্যানার্সের ক্লাস করব। তোমরা সবাই কে কে জানো ম্যানার্সের কথা? কে জানাবে? তখনই চিঙ্কি হাত উঁচু করে। হ্যাঁ চিঙ্কি, বলো। সব সময় বড়দের পা ছুতে হবে। ওরা যখন বাড়ি আসে তখন তাদেরকে জল, চা খাবারও জিজ্ঞেস করতে হবে। যদি বন্ধু হয় তাহলে সবাইকে হ্যালো হাই আর জড়িয়ে ধরতে হয়। আরে বাহ, কত ভালো সংস্কার! দেখলে বাচ্চারা, শুনলে সবাই চিঙ্কি কি বলল? ক্লাসের সব বাচ্চারা এক আওয়াজে বলে ইয়েস মিস। আর হ্যাঁ, সকালে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং, দুপুরের 12টা অবধি। তার পরের সময়ে সকলকে তোমরা গুড আফটারনুন বলতে পারো, কারণ তখন আফটারনুনের টাইম হয়ে যায়। ম্যাডাম, সবাইকে ইভিনিং কোন সময় বলবো? এমনিতে তো বিকেলেই বলা হয়, যখন সূর্য নেমে যাচ্ছে, কারণ তারপরে তো রাত হয়ে যায়। আর হ্যাঁ বাচ্চারা, রাত্রেবেলা সব থেকে শেষের গ্রিটিং গুড নাইট বলা হয়। আমি আমার মা বাবাকে গুড নাইট বলেই শুই মিস। ভেরি গুড চিঙ্কি। আর বাকি বাচ্চারা? আমরাও মিস। বাহ, কত ভালো আর সিনসিয়ার ক্লাস আমার। আই এম সো প্রাউড অফ ইউ। গাট্টু আর চিঙ্কি বাড়ি আসে আর তৈরি হয়ে বান্টির বাড়ি যায়। গাট্টু দৌড়ে গিয়ে ঠাকুমার পা ছুঁয়ে, দিদা প্রণাম। ও বাবা, খুব ভালো থাকো, খুব ভালো পড়াশোনা করো, উন্নতি করো। মা গাট্টু আর চিঙ্কিকে দেখে মনে মনে খুব খুশি হচ্ছিল। তখনই বাবা এসে বলে, থ্যাংক ইউ, তুমি দুই বাচ্চাকে কত ভালো সংস্কার দিয়েছো। নতুন রুম। গাট্টু আর চিঙ্কি ঘরে পড়াশোনা করছিল। তখনই ঘরে নোনা ধরার জন্য একটা ছোকরা নিচে পড়ে। আরে, এটা কি হলো? এটা কি করে পড়লো? দাঁড়াও, মা বাবাকে বলতে হবে। মা বাবা, একবার এদিকে আসো না। হ্যাঁ মা। আরে কি হয়েছে, এত ডাক দিচ্ছ কেন? চিঙ্কি তখন মাকে ডাকে আর মা বাবা দুজনেই ওই ঘরে চলে আসে। কি হলো চিঙ্কি, চেঁচাচ্ছ কেন তুমি? হ্যাঁ, আরে বাবা, দেখো না, ওপর থেকে একটা লেয়ার পড়লো নিচে।
সব কালার নষ্ট হয়ে গেল। দেখো না মা। একে আর্দ্রতা বলে বাবা। যখন দেওয়াল ভিজে ভিজে যায় তখন এটা হয়। হ্যাঁ বাবা, আশেপাশে জলের লিকেজ থাকলে এমনটাই হয়, কিন্তু আমাদের এখানে তো লিকেজ নেই। কিন্তু এবারে তো বৃষ্টিও বেশি হয়েছিল, হয়তো ঠান্ডা বেড়ে যাওয়ার জন্যে। শোনো না, একটা কথা ভাবছিলাম। 3 বছর হয়ে গেল ঘরটার, বোধহয় এবার আমাদের রিনোভেট করে নেওয়া উচিত। হ্যাঁ ঠিক বলছো। আমি কালকে কারিগর আর পেন্টারকে ডাকছি। সব তো ঠিক হয়ে গেছে, এটাই ঠিক সময় রুমটাকে রেনোভেট করার। ওয়াও, তাহলে এখন আমাদের রুম একদম নতুন হয়ে যাবে। হ্যাঁ বাবা। কি মজা হবে না গাট্টু? আমি তো পিঙ্ক কালার করাবো। পিঙ্ক কালার একদম হবে না। কারিগরও আসলো না, লড়াই শুরু হয়ে গেল এদের। পরের দিন রুমে কারিগর আর পেন্টার আসে, আর দুজনেই দেওয়াল ভালো করে পরীক্ষা করে। বেশি কিছু তো হয়নি, সাধারণ একটু রিপেয়ার আর একটু রং করে দিলে এইবারে ঠিক হয়ে যাবে। এবারে কিন্তু কালার ভালো লাগাবেন। হ্যাঁ, কালারটা আপনারা চুজ করে দেবেন। এতে 4টে কোট লাগবে। আমি এশিয়ান পেন্টস নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাতে আমরা কথা বলে নেব। ততক্ষণ গাট্টু আর চিঙ্কি চলো কালার শেডটা দেখে নি। চল কালার শেড ডিসাইড করি আমরা। হ্যাঁ চলো, ব্লু কালার। পিঙ্ক কালার আমি বলে দিলাম বাস। তারপর দুজনেই বালিশ নিয়ে লড়তে লাগে। এটা দেখে মা মাঝখানে এসে বাঁচাতে যায়। আরে থামো থামো, লড়ো না এত। এই ঘরে বেস্ট কালার হবে আর সব থেকে সুন্দর দেখতে লাগবে এই ঘর। বাবা কারিগর আর পেন্টারের সাথে কথা শেষ করে ঘরে ফেরত চলে আসে। নাও ভাই, আমি তো আমার তরফ থেকে সব ডিল করে দিলাম। পরশুদিন থেকে এরা কাজ করতে এসে যাবে। 1 সপ্তাহের মধ্যে রুমটা ভালো করে ডেকোরেট হয়ে যাবে। কিন্তু ভেতরের জিনিস আমরা রেনোভেট করব। এইবার কোনো ডিজাইনারকে ডেকো না। ঠিক আছে। 2 দিন পর কারিগর তার 2 মিস্ত্রিকে নিয়ে কাজে লেগে যায়। আর তবে থেকে গাট্টু চিঙ্কিও মা বাবার রুমে থাকতে লাগে। আঙ্কেল, আপনি কি করবেন সব থেকে আগে? বাবা, সব থেকে আগে আমরা পুরনো কালারটাকে খুঁচিয়ে বের করব। যেখানে যেখানে সিপেজ আছে সেইখানে পুট্টি আর রং লাগিয়ে দেব আর স্ট্রং করে দেব। তাহলে কালার কখন করবে? আরে সবকিছু ক্লিন হওয়ার পরে, ঠিক করার পরে আমরা কালার করে দেব। আর 2-3 দিন টানা কাজ হতে লাগে। গাট্টু চিঙ্কি মনোযোগ দিয়ে এসব দেখছিল আর নিজেদের ঘর পরিবর্তন হতে দেখছিল। ওদিকে মাও খুব খুশি ছিল যে ওদের দুজনের রুম এবার নতুনের মতো লাগবে। মা, কত মজা হবে না? এবার ডান দিকে আমি আলমারি রাখবো। ঠিক আছে। আর গাট্টু, আপনার কোনো বিশেষ ইচ্ছা? আগে রুমটা রেডি হয়ে যাক মা, তারপরে আমরা বিশেষ রুম সাজাবো। আর 1 সপ্তাহের মধ্যেই গাট্টু চিঙ্কির রুম পুরো সেজে তৈরি হয়ে যায়। আর আমরা দেখি যে গাট্টু চিঙ্কির দুজনেরই পছন্দ মনে রেখে পেন্টার স্কাই ব্লু আর পিঙ্ক 2 রঙেরই দেওয়াল রাখে। দুজনে সরে যাও, আমি বেডটাকে সেট করছি। মাও এদিকে জিনিসপত্র এনে ঢের করতে লাগে আর চিঙ্কিও নিজের ডল সেটকে একটা কোণায় সাজাতে লাগে। ওদিকে গাট্টুও আবার বাস্কেটবলের বাস্কেট নিজের দেওয়ালে সেট করে দেয়। বাস্কেট আমার এত উঁচুতেই ঠিক লাগে, না হলে বারবার জাম্প করাতে আমার ভালো লাগে না। গাট্টু, নতুন জিনিসগুলো তুমি মায়ের সঙ্গে একটু দেখে নিও, আমি অর্ডার করে দেব। ঠিক আছে বাবা। বাবা, আমাকে একটা ছোট্ট আলমারি আলাদা করে দাও না, ওতে সব খেলনা আমি সেট করে দেব। এই সানডে আমরা মার্কেটে যাব। আপনাদের দুজনের যা যা দরকার পড়বে সেটা লিস্ট বানিয়ে নিও। এখন আমি অফিস যাচ্ছি। বাবার অফিস চলে যাওয়ার পর গাট্টু চিঙ্কি দুজনেই নিজের নিজের লিস্ট বানাতে লাগে। কিছু নাম দেখে মা বলে, আরে এর মধ্যে তো অনেক জিনিস অনলাইনে পেয়ে যাব আমরা, অ্যামাজন আর জিম কার্টে। আমি এখনই আমার ফোন আনছি, তোমরা তোমাদের পছন্দের জিনিস লিস্ট আউট করে নাও। ওয়াও! মা অ্যাপ খুলে বসে আর ওতে জিনিস দেখতে লাগে। মা, ওই পেন্টিংটা, ওই ডল হাউস আর একটা কিচেন সেট অর্ডার করে দাও না। আমার জন্য একটা পেন্টিং যেটাতে মেসি হোক, ফুটবল নেটো মা। আমি আগে সেই জিনিসটাই অর্ডার করব যেটা দরকারের। চিঙ্কি, তোমার কিচেন সেট পরেও আসতে পারে, এখন সেটার দরকার নেই। ঠিক আছে মা। মা, পুরনো স্টাডি টেবিলটাও পুরনো হয়ে গেছে, ওটাও অর্ডার করে দেব। একদম, কিন্তু ওটাকে আমরা অনলাইন অর্ডার করব না, ওটাকে কিনতে আমরা বাবার সাথে বাজারে যাব। হ্যাঁ, সেটাই ঠিক হবে মা। আমি সব টেবিল চেয়ারে বসে বসে দেখে নেব। ধীরে ধীরে অনলাইনের জিনিসপত্র আসতে লাগে আর গাট্টু চিঙ্কিরও ঘর ভরে উঠতে লাগে। রুমটা আমাদেরকে দারুণ লাগছে না গাট্টু? হ্যাঁ চিঙ্কি। রবিবারে সবাই মিলে মার্কেট যায়।
আমরা ফার্নিচার স্টোর যাওয়ার আগে কি ফুচকা খেতে পারি? বাবা এটা শুনে হাসতে লাগে আর সবাইকে ফুড স্টলে নিয়ে যায়। আগে পেট পুজো, তারপরে সবকিছু। তারপর সবাই মিলে ফার্নিচার শপে যায়। গাট্টু আর চিঙ্কি আলাদা আলাদা টেবিল চেয়ারে বসে টেস্ট করতে লাগে। আরে এই টেবিলটা কত সুন্দর, এতে কি র্যাক লাগতে পারে আলাদা করে? হ্যাঁ হ্যাঁ, লেগে যাবে। আপনি আগে চুজ করে নিন, তারপর আমরা কাস্টমাইজ করে দেবো এইটাকে। মা, আমার ওই টেবিলটা খুব পছন্দ, ওর উপর আলাদা করে বোর্ডও আছে। ঠিক আছে বাবা, তোমার জন্য ওটা নিয়ে নেব। আপনি শুধু জিনিসটাকে দেখে নিন, ঘরে পাঠানোর দায়িত্বটা আমাদের। এইভাবে জিনিস অর্ডার করি সবাই ঘরে চলে আসে, আর পরের দিনই সব জিনিস অটোতে ঘরে চলে আসে। মা, আমাদের টেবিল এসে গেছে। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি নিজেদের টেবিল সেট করে তার মধ্যে বসে যায়। ওরা তো খুবই খুশি ছিল, কারণ ওদের রুম এখন প্রপার রেনোভেট হয়ে গেছে। মা বাবাও ওদেরকে টেবিলে দেখে খুব খুশি হয়ে যায়। স্যান্ডউইচ। গাট্টু আর চিঙ্কি খুবই প্রতিভাশালী বাচ্চা। তার সাথে গাট্টু আর চিঙ্কি দুজনই ঝাল মশলাদার খাবার খুবই ভালোবাসে। এইভাবে স্কুলে একটা কুকিং ক্লাস অ্যারেঞ্জ করা হলো। গুড মর্নিং স্টুডেন্টস। সব থেকে আগে আমি জানতে চাই তোমরা সবাই টিফিনে কি কি এনেছো। সব বাচ্চারা নিজেদের টিফিন খুলে টেবিলে রাখলো আর এক এক করে টিফিন টিচার দেখলো। সব বাচ্চাদের টিফিনে খুব ভালো ভালো খাবার ছিল। বাহ বাহ, টিফিন দেখে তো আমার মুখে জল এসে গেল। কিন্তু এখন যে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা আমি জানি সবাই পছন্দ করবে, আর বানাতেও খুবই সোজা। এটা তোমরা সবাই নিজে বানিয়ে নিজেদের মা বাবাকে ইমপ্রেস করতে পারবে। সত্যি? তাহলে তো খুবই মজা আসবে। আপনি আমাদের কি শেখাবেন? বাচ্চারা, আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ কি করে বানাতে হয় এটা শেখাবো। তার মধ্যে যা যা দিতে হবে সব সামগ্রী এসে গেছে। বাচ্চারা, যদি চাও তাহলে যা যা জিনিস দরকার সব নোট করতে পারো, যাতে বাড়িতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? এইভাবে কুকিং টিচার এক এক করে স্যান্ডউইচে যা যা দরকার সব টেবিলে রেখে দিল। বাচ্চারা, আমি নিয়েছি ব্রেড, ক্যাপসিকাম, টমেটো, শসা, বিটরুট, বাঁধাকপি, টমেটো সস আর স্বাদ অনুসারে নুন। টিচার, আপনি একটা জিনিস বলতে ভুলে গেলেন, চিজ দিলে তো স্যান্ডউইচ আরো ভালো টেস্টি হবে। না গাট্টু, স্যান্ডউইচে চিজ একদম পড়বে না। এটা একটা হেলদি স্যান্ডউইচ হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বাটার আর চিজ একটু কম খাওয়া উচিত। আর দেখবে এই স্যান্ডউইচটা হেলদিও আর টেস্টিও। তাহলে শুরু করা যাক। এইভাবে কুকিং টিচার ব্রেডটা নিজের হাতে নিল, শুরুতে সস লাগিয়ে ওপরে সব সবজি সাজিয়ে দিল। এরই মধ্যে চিঙ্কি টিচারের সব জিনিস যা বলছিল সব নোট করলো। কুকিং টিচার তারপরে হালকা করে নুন ছড়িয়ে স্যান্ডউইচকে রেডি করে নিল। স্টুডেন্টস, এই দেখো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা সবাই এর রেসিপি নোট করে নিয়েছো। আর হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে স্কুলে কুকিং পিরিয়ড শেষ হয়ে গেল, আর স্কুলে আজকের দিনও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছালো, তখনই মা আর বাবা ফোনে কথা বলছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো। অশেষ ধন্যবাদ। নাও এর সাথে কথা বলো। মা ফোন বাবাকে দিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার কথা শুনল। ওরা দেখল বাবাও খুশি হয়ে ধন্যবাদ জানাচ্ছে। অশেষ ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন বাড়িতে। রাখছি তাহলে, বাই। বাবা, আজকে কি আপনি সবাইকে থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ মাম্মি, তোমাদের দুজনের মধ্যে কার জন্মদিন? শোনা, কারোর বার্থডে নয়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখলো, আর গাট্টু চিঙ্কি একসাথে চুটকি বাজালো, আর মনে মনে ভেবে নিল যে ওরা মা বাবাকে স্যান্ডউইচ বানিয়ে সারপ্রাইজ দেবে। তাহলে চিঙ্কি, চলো মাকে সারপ্রাইজ দিই আর একটা স্যান্ডউইচ বানাই। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি দুজনে এপ্রন পরলো। যদিও অ্যাপ্রনটা ওদের দুজনের জন্য অনেক বড় হয়েছিল, কিন্তু তাও ওরা মায়ের মতন কিচেনে কাজ করতে চাইছিল। আচ্ছা, আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য যা যা জিনিস চাই ওইগুলো সব আমরা এই কিচেন টেবিলে এনে রেখে দিই, যাতে বানাতে সুবিধে হয়। চিঙ্কি ফ্রিজ থেকে ব্রেড বার করলো। গাট্টু স্যান্ডউইচে যা যা সবজি লাগবে সেটা আনলো, সস আর একটু চটপটা মশলা, এমন সব জিনিস কিচেনে রেখে দিল।
আরে সব জিনিস তো এসে গেল, কিন্তু চিঙ্কি তুমি তো চিজ নাওনি। না গাট্টু, আমরা চিজওয়ালা স্যান্ডউইচ একদম বানাবো না। মনে নেই টিচার কি বলেছিল? আমাদের হেলদি খাওয়া উচিত। আজ মা বাবার অ্যানিভার্সারি, তাই ওদের আমরা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। ইয়েস, ইউ আর রাইট চিঙ্কি, চলো বানাই। গাট্টু চিঙ্কি মন লাগিয়ে স্যান্ডউইচ বানাতে শুরু করলো। আজ আমরা বানাবো টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। এটা হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে যা সামগ্রী লাগবে, ব্রেড, শসা, টমেটো, শিমলা মির্চ, কপি, কিছু মুখরোচক মশলা আর স্বাদ অনুসার নুন, তার সাথে অনেক ভালোবাসা। গাট্টু স্যান্ডউইচের জন্য সব সবজি ফটাফট কেটে নিল। গাট্টু, টমেটো আর শসা একদম গোল গোল করে কেটো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বুঝে গেছি, একদম গোল গোল কাট করব। চট করে গাট্টু সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিল আর প্লেটে রাখলো। অন্যদিকে চিঙ্কি ব্রেডের প্যাকেট থেকে দুটো ব্রেড নিল। চিঙ্কি, তাহলে চলো এর উপরে আমরা সব থেকে আগে টমেটো দিই। গাট্টু টমেটোর স্লাইসগুলো ব্রেডে রাখলো। টমেটোর পরে এর উপরে যাবে শসা। তারপর চিঙ্কি টমেটোর স্লাইস ব্রেডে রাখলো। শসা, শিমলা মির্চ আর কফি ভালো করে ব্রেডে রেখে দিল। আমার স্পেশাল স্যান্ডউইচ চাই গাট্টু। ও এমন নাকি? তাহলে তোমার স্পেশাল স্যান্ডউইচে যাবে স্পেশাল ভালোবাসা। আরে বাহ, আমার স্পেশাল স্যান্ডউইচ হবে পেঁয়াজের সাথে। কিন্তু মায়ের স্যান্ডউইচে রেখো না, মার তো পেঁয়াজ পছন্দ নয়। ও ওকে চিঙ্কি। গাট্টু অন্য ব্রেডটা সব ভেজিটেবলস এর উপরে রেখে দিল আর স্যান্ডউইচ কভার হয়ে গেল। আরে গাট্টু দাঁড়াও, আমরা নুন আর মশলা তো মেশালামই না। আরে হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচের উপরের ব্রেডটা বার করে দিল, তার উপরে আলতো করে নুন দিল, কিছু চটপটে মশলা রাখলো, তারপর আবার পাউরুটি দিয়ে ঢেকে নিল। চিঙ্কি সাবধানে করো, নাহলে স্যান্ডউইচ পুড়ে যাবে। ভয় পেও না গাট্টু, স্যান্ডউইচ একদম জ্বলবে না। আর চিঙ্কি স্যান্ডউইচটা পোড়ার আগে প্লেটে রেখে নিল আর খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে টমেটো সসের সাথে রেখে গাট্টু আর চিঙ্কি মার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যান্ডউইচটা টেবিলে নিয়ে আসলো। চিঙ্কির হাতে প্লেট দেখে মা বলল, গাট্টু চিঙ্কি, তোমাদের হাতে এই প্লেট কিসের? তোমরা দুজনে কিচেনে কিছু করেছো কি? বাবা মা, আমরা তোমাদের জন্য একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। হ্যাঁ সত্যি বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। দেখো আমাদের বাচ্চারা কত ভালো স্যান্ডউইচ বানিয়েছে। এই নিন বাবা মা, টেস্টি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। মা বাবা, আমার আর গাট্টুর তরফ থেকে এই স্যান্ডউইচটা সারপ্রাইজ। আজকেই আমরা স্কুলে শিখেছি। মা বাবার সাথে সাথে গাট্টু আর চিঙ্কিও টেস্টি স্যান্ডউইচটা ভালো করে খেয়ে নিল। ও ওয়াও, খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ, কি সুস্বাদু বাবা। তোমার কেমন লাগলো? ভেরি গুড গাট্টু চিঙ্কি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দুজনে স্যান্ডউইচ বানানো শিখে নিলে, কিন্তু কিচেনে সাবধানে কাজ করাও জরুরি। হ্যাঁ মা, আমি একদম অসুবিধা ফিল করিনি। প্রথমবার লাইব্রেরিতে কৌতূহল থেকেই বাচ্চারা শেখে আর মনে নানা রকম প্রশ্ন আসে। আর যদি প্রশ্নের সঠিক উত্তরও পাওয়া যায়, তাহলে বাচ্চাদের নলেজও বাড়ে আর ওরা বুদ্ধিমান হয়ে ওঠে। ইতিহাসের পিরিয়ডে ম্যাডাম ইন্ডিয়ান কালচার সম্পর্কে বাচ্চাদের পড়াচ্ছিল। বাচ্চারা, আমরা যেমন জানি ইন্ডিয়াতে বিভিন্ন কালচারের মানুষ থাকে, প্রত্যেকের তাদের আলাদা ঐতিহ্য, ভাষা, উৎসব, পরিধান আর চালচলনের মাধ্যমে আমরা ভারতের বিচিত্রতা বুঝতে পারি। ম্যাডাম, এটা কি করে হয়? এত আলাদা আলাদা ধরনের ভাষা কি করে বলা যাবে? ভারত এমন একটা দেশ যেখানে প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা ভাষা, আর এর কারণ হলো বৈচিত্র্যতা আর সংস্কৃতি। ভারতে অন্তত 780 রকমের ভাষা আছে, আর ভারতে 22টি ভাষা স্বীকৃতিপ্রাপ্ত। ম্যাডাম, এটা আলাদা আলাদা কি করে হলো? রাজ্য কে বানালো? আর সবাই তো আলাদা আলাদা ভাষা পারে না, তাহলে অন্য রাজ্যতে আমি কি করে যাব? প্রত্যেক রাজ্যের ইতিহাস আছে, আর যদি তোমার এটা জানার খুব ইচ্ছে হয়, তাহলে তুমি স্কুলের লাইব্রেরিতে গিয়ে এই ব্যাপারে কিছু পড়ে নিও। তখন তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। ক্লাসে কিছু বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ইন্টারভালে টিফিন খেতে খেতে গাট্টু, চিঙ্কি আর বাকি বন্ধুরা লাইব্রেরির কথা বলতে লাগে। আরে বাহ,
কি ভালো হলো না, আমাদের প্রিন্সিপাল আমাদের স্ট্যান্ডার্ডকেও পারমিশন দিল। ম্যাডাম বললে আমার সব প্রশ্নের লাইব্রেরিতে পেয়ে যাব। আমরা কাল লাইব্রেরিতে যাব। হ্যাঁ, মানে তোমার সঙ্গে কে যাচ্ছে? আমি তো আসবো না, পড়াশুনোর জিনিস দেখলেই আমার তো ঘুম পেয়ে যায়। লাইব্রেরিতে তো আমি ঘুমিয়েই পড়বো। বান্টির কথায় সবাই হাসতে লাগে। ধ্যাৎ, এরকম হয় নাকি বান্টি? কিছু নতুন করতে পারবে যখন এক্সাইটেড হওয়া উচিত, নাকি এরকম পালিয়ে যাওয়া উচিত? আমি তো নিশ্চয়ই যাব। আরে গাট্টু চিংকি, লাইব্রেরিতে যাস না। আমি শুনেছি যে লাইব্রেরিতে গিয়ে থাকা লোকেদের স্বপ্নেও বই আসে আর ওদের বিরক্তও করে। তোকে এটা কে বললো ভূষণ? এমন কিছুই হয় না। সবাই এবার ভূষণের কথায় হাসতে লাগে। সব বাচ্চারা দেখে যে নোটিশ বোর্ডে লাইব্রেরি ওপেন ফর অল লেখা আছে। গাট্টু চিংকি স্কুল থেকে ফিরে আসে আর ফিরতেই দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে যায়। আরে গাট্টু চিংকি, খুব খিদে পেয়েছে? রুটি এখনো হয়নি মা? না মা, খিদে এখনো পাইনি, কিন্তু ভালো খবর বলার আছে। স্কুলে যে লাইব্রেরি আছে সেটা এখন আমাদের জন্য খোলা থাকবে। কাল আমরা প্রথমবার লাইব্রেরিতে যাব। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। কংগ্রাচুলেশনস। মায়ের সাথে কথা বলে গাট্টু চিংকি আরো খুশি হয়ে যায়। আর রাত্রিবেলায় সবাই খাবার খাওয়ার সময় মা বাবাকে লাইব্রেরির কথা বলে। কি ব্যাপার গাট্টু চিংকি? হ্যাঁ, আমি শুনলাম তোমরা নাকি লাইব্রেরিতে যাচ্ছ। খুব ভালো বাবা, সিলেবাস ছাড়াও বই পড়া উচিত। লাইব্রেরিতে পড়ার জন্য আর শেখার জন্য অনেক জিনিস আছে বাচ্চারা। হ্যাঁ বাবা, আমরা পড়তে চাই। তোমরা জানো শোনা, স্কুলের টাইমে আমিও লাইব্রেরি যেতাম আর অনেকটা সময় লাইব্রেরিতে কাটাতাম। হ্যাঁ, আমাদের জমানাতে গ্রামে একটাই লাইব্রেরি থাকতো, কিন্তু আজকালকার জমানায় কত লাইব্রেরি থাকলেও কেউ যায় না। কিন্তু বাবা, আমরা তো লাইব্রেরি যাবার জন্য খুব এক্সাইটেড। বরং এটা ভাবছি যে প্রিন্সিপাল আমাদের আগে কেন পারমিশন দেয়নি। ঠিক বললি চিংকি। পরের দিন গাট্টু চিংকি স্কুলের লাইব্রেরিতে পৌঁছায়। আসতেই গাট্টু চিংকির লাইব্রেরিতে রেজিস্ট্রেশন হয়। তারপর গাট্টু চিংকি ভেতরে যায়। তখন দুজনে দেখে যে আলাদা আলাদা শেলফ বানানো, চারিদিকে শুধু বই আর বই। গাট্টু আর চিংকি তো প্রথমবার এত বড় বড় বই দেখলো। গাট্টু, দেখো এখানে কত বড় বড় বই। হ্যাঁ চিংকি, ইন্ডিয়ার হিস্ট্রির ব্যাপারে আমি পড়তে চাই, কিন্তু এত বইয়ের মধ্যে আমি কি করে খুঁজবো? গাট্টু তখন এমন বই খুঁজতে লাগে যেখান থেকে ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে জানা যায়। আর চিংকি সব বইগুলোকে ওপর থেকে দেখছিল। গাট্টু চিংকির দিকে লাইব্রেরিয়ান স্যার আসে। বাচ্চারা, তোমরা কেমন বই পড়তে চাও বলো, আমি তোমাদের সাহায্য করছি। স্যার, আমি ইন্ডিয়ান হিস্ট্রির ব্যাপারে পড়তে চাই। লাইব্রেরিয়ান স্যার তখন একটা ব্লকের দিকে আঙুল দিয়ে দেখায় আর দুজনে ওদিকে চলে যায়। ওদিকে শুধু ইন্ডিয়া সম্পর্কে সব বই ছিল। দেখো না চিংকি, আমাদের দেশটা কত বড়। গাট্টু একটা বই তোলে আর টেবিলে গিয়ে বসে পড়তে লাগে। চিংকিও তখন নিজের জন্য হিন্দি কবিতার বই নেয় আর ও মজা করে বই পড়তে লাগে। বই পড়তে পড়তে এত হারিয়ে যায় যে সময়ের খেয়ালই থাকে না। লাইব্রেরিয়ান স্যার তখন ওদের বেরোতে বলে, কারণ লাইব্রেরি বন্ধ করার সময় হয়ে গিয়েছিল। স্যার, আমার সাথে আমি এই বইটা নিয়ে যেতে পারি? আমি আরো পড়তে চাই। না বাবা, তোমাকে লাইব্রেরিতে বসেই বইটা পড়তে হবে, ঘরে নিয়ে যাওয়ার পারমিশন নেই। চিংকি দুঃখ পায়, কিন্তু গাট্টু উৎসাহ দিয়ে বলে, কোনো ব্যাপার নেই, কালকে আমরা আবার আসবো। আর গাট্টু চিংকি লাইব্রেরি থেকে ঘরে পৌঁছায়। ডিনারের সময় গাট্টু যা যা পড়েছিল মা বাবা আর চিংকিকে বলতে লাগে। ম্যাডাম ঠিক বলেছিল, আমি সব প্রশ্নের উত্তর পাচ্ছি, কালকে আমি আবার আসবো। হ্যাঁ মা বাবা, আমিও হিন্দি কবিতা পড়লাম আর কি ভালো লাগলো। কত বড় বড় বই হয় লাইব্রেরিতে। চিংকি তারপর তাড়াতাড়ি খাবার শেষ করে আর নিজের রুমে গিয়ে নোটবুক নিয়ে আসে আর নিজের পছন্দের একটা কবিতা নোটবুকে লিখে নেয় আর সবাইকে পড়েও শোনায়। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। বাবা মা আর গাট্টু চিংকির জন্য তালি বাজায়। বা চিংকি, কি ব্যাপার? ছোটবেলা আমিও এই কবিতা পড়েছি, খুব ভালো। গাট্টু চিংকি, তোমরা প্রথমবার লাইব্রেরিতে গেলে, তবুও তোমরা বোর হওনি, এমনিতেও হতেও নেই।
লাইব্রেরি আসলে এমন জায়গা যেখানে তুমি সব রকমের বই পাবে আর প্রত্যেক প্রশ্নের উত্তরও। ঠিক বললে মা, অনেক শান্তিও থাকে লাইব্রেরিতে, শান্তিতে পড়াশোনাও করা যায়। প্রিন্সিপাল স্যারকে আমি নিজে থ্যাংক ইউ বলবো। ফার্স্ট টাইম লাইব্রেরি এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। স্কুলের পিটি পিরিয়ড বাচ্চাদের জন্য সকাল খুবই উপযোগী। আর স্কুলে যখন ম্যাম প্রার্থনা করায় তখন বাচ্চারা আরো সুস্থ আর চনমনে হয়ে ওঠে। স্কুলে সব বাচ্চারা একসাথে প্রার্থনা করছিল। शक्ति हमें दे न दाता, मन का विश्वास कमजोर होना, हम चले थे एक रास्ते पे हमसे, भूल कर भी कोई भूल होना। প্রার্থনার পরে সবার মুখে হাসি ছিল। এক এক করে সব বাচ্চারা আজকের সুবিচার দিতে লাগে। আজকে শনিবার, আজকের কথা হলো স্বাস্থ্যই সম্পত্তি। গাট্টুর পরে চিঙ্কি যায় সুবিচার শোনাতে। আজকের সুবিচার হলো স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার। আজকের সুবিচার এখানেই সমাপ্ত। বাচ্চারা, গাট্টু আর চিঙ্কি আমাদেরকে যে সুবিচারটা বলেছে তাই নিয়ে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। যেমন তোমরা সবাই জানো, আমাদের পিটি টিচারের ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে 1 মাস ধরে আমাদের পিটি পিরিয়ড হচ্ছে না। আর এখন আমার বলতে খুব খুশি হচ্ছে যে আমাদের স্কুলে নতুন পিটি টিচার এসেছে। স্কুলের নতুন পিটি টিচার সবার সামনে এসে দাঁড়ায়। পিটি টিচারকে সামনে দেখে সব বাচ্চার মুখ নেমে যায়, কারণ স্কুলে কোনো বাচ্চারই পিটি পছন্দ হতো না। বাচ্চারা, যেমন গাট্টু আর চিঙ্কি নিজের সুবিচারে বলেছে যে স্বাস্থ্যটাই হলো সম্পত্তি আর সুস্থ থাকাই হলো আমাদের অধিকার, তাই স্কুলে শনিবার করে পড়াশোনার পরে পিটি পিরিয়ড হবে। আর আজকে পিটি পিরিয়ড হবে। নতুন পিটি টিচার বাচ্চাদের উদাস মুখ দেখতে পায়। আর এখন আমি চাই যে তোমাদের পিটি পিরিয়ড তোমাদের সঙ্গে কথা বলুক। গুড মর্নিং বাচ্চারা। স্বাস্থ্যটাই আমাদের জীবনে সব, তাছাড়া সব বেকার। স্বাস্থ্যটাই সব জিনিস, এইটা আমরা ছোটবেলার থেকে শুনে আসছি। তাই জন্যে আমাদের বেশি করে স্বাস্থ্যের উপরে ধ্যান দেওয়া উচিত। আর আজকে আমি আপনাদেরকে পিটি করাবো। আমার মনে হয় সবার ভালো লাগবে। সব বাচ্চারা কিছুক্ষণের মধ্যেই পিটি ড্রেস পরে মাঠে চলে আসে। আরে বাপরে, আজকে পিটি পিরিয়ড। পিটি টিচাররা খুব স্ট্রিক্ট হয়, আর এই স্যারও খুব স্ট্রিক্ট মনে হচ্ছেন। ঠিক বললি গাট্টু, এই স্যার স্ট্রিক্ট মনে হচ্ছে না, আসলে স্ট্রিক্ট। দেখলি না কেমন করে কথা বলছেন। আমার তো পিটি পিরিয়ড ভালোই লাগে না। আমি জানি আজকের পিটি পিরিয়ড আমাদেরকে হাঁপিয়ে দেবে। কত ভালো ছিল যে আমাদের পিটি টিচারই ছিল না। এখন আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আমি তো ভেবে নিয়েছি আজকে আমি মাথা ব্যথার নাটক করব, যাতে আমার রোদে দাঁড়িয়ে পিটি করতে না হয়। গাট্টু, এরকম করিস না, সবাই থোড়ি মাথা ব্যথার বাহানা করতে পারবে। পিটি টিচার গ্রাউন্ডে আসতেই বাচ্চারা কথা বলা বন্ধ করে। ঠিক আছে বাচ্চারা, আমরা আমাদের পিটি পিরিয়ড শুরু করতে চলেছি। তার আগে ইনস্ট্রাকশন বুঝে নাও। আজকে প্রথম দিন, তাই আমি নিজে করে দেখাবো তোমাদের। পিটি টিচার তার সাথে একটা ট্রেনার এনেছিল যে ড্রাম বাজিয়ে ইনস্ট্রাক্ট করতে পারে। সাবধান। আর সব বাচ্চারা সাবধান হয়ে দাঁড়িয়ে পড়ে। বিশ্রাম। আর সব বাচ্চারা বিশ্রাম হয়ে দাঁড়িয়ে পড়ে। সাবধান। পিটি টিচারের ইনস্ট্রাক্টে ট্রেনার ড্রাম বাজানো শুরু করে। টিচার তারপর ফার্স্ট পার্ট শুরু করে, আর ড্রামের বিটে পিটি টিচার একটা একটা এক্সারসাইজ করতে লাগে। হাত নিচে, হাত উপরে, হাত নিচে, আবার হাত উপরে। এইভাবে পিটি টিচার খুব সহজভাবে সবাইকে পিটি করাতে লাগে। অনেক বাচ্চার হাতে ব্যথা করতে লাগে। পিটির একটা রাউন্ড শেষ হতেই পিটি টিচার ট্রেনারকে ড্রাম থামাতে বলে। এখন আমরা পিটির গুরুত্বপূর্ণ ব্যায়াম করব। সাবধান। বিশ্রাম। সাবধান। আচ্ছা, এখন সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। ড্রাম বাজতে লাগে, আর পিটি টিচার কোনো পাখির মতো হাত ওপর নিচে করতে লাগে। আর ড্রাম বাজা শুরু হতেই স্যার নিজের মাথার উপর তালি বাজায়।
সবাই শুরু করো। আর এভাবে পিটি টিচার সবাইকে খুব সহজে ব্যায়াম করাতে লাগে। অনেক বাচ্চার হাত ব্যথা করতে লাগে। সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। পিটি টিচারের ইনস্ট্রাকশনে হঠাৎ ড্রাম জোরে বাজতে লাগে, আর এভাবে বাচ্চারা জোরে জোরে হাত নাড়াতে লাগে। বান্টি তো মাঝখানে থেমে যায়, কিন্তু টিচার দেখতেই আবার শুরু করে দেয়। গাট্টু চিংকি একে অপরকে দেখে জেদের বশে করতে লাগে। এভাবে অনেকক্ষণ অবধি চলে, শেষে বন্ধ হয়। খুব ভালো বাচ্চারা, সব বাচ্চারা খুব ভালো করে করলে। এখন আমি সবাইকে কালারফুল হার্ডেলের উপরে ব্যায়াম করাবো। হার্ডেলস, ওটা তো বড় বড় রেসে ইউজ হয় স্যার। ঠিক বললে গাট্টু, আমি চাই তোমরা সব বাচ্চারা বড় বড় রেসে পার্টিসিপেট করো আর জিতেও আসো। ইনস্ট্রাক্টর তারপর ঝটপট সেই কালারফুল হার্ডেলস রেখে দেয়। চলো বাচ্চারা, সব বাচ্চারাই কালারফুল হার্ডেলের এখানে এসে দাঁড়িয়ে পড়ো, আর সবাই ধ্যান দিয়ে আমাকে দেখবে, বুঝলে? পিটি টিচার তারপর করে দেখায়। পিটি টিচার তারপর নিজের একটা পা তুলে হার্ডেলের ওপর থেকে জাম্প করে, আর এভাবে পিটি টিচার পুরো হার্ডেলস পার করে। সবাই বুঝলে বাচ্চারা? সবাই এমন করে করবে। এতে তো খুব মজা আসবে। কিন্তু গাট্টু, তুমি তো পিটি পিরিয়ডে মাথা ব্যথার বাহানা করতে না? আরে চিঙ্কি প্লিজ, আরে পিটি টিচার শুনে নেবে, আমার পুরো পিটিটা অ্যাটেন্ড করার আছে। সবাই হাসতে লাগে। একটা একটা করে সব বাচ্চারা স্যারের মতো হার্ডেলস পার করে। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার, আমরা নতুন পিটি শিখলাম। আপনি তো নতুন ধরনের পিটি করালেন, এই জন্য আমাদেরও ভালো লেগেছে। আর আমি পরের শনিবারের অপেক্ষা করব। বাচ্চারা হাঁপিয়ে গিয়েছিল, কিন্তু প্রত্যেকে এনজয় করেছে। গুড গুড, কিন্তু এখনো শেষ হয়নি স্যার, আরো করার আছে। হাঁপাতে হাঁপাতে বান্টি বলে, আর সবাই হাসতে লাগে। আরে বান্টি, আজকের পিরিয়ড এতটাই ছিল। আর হ্যাঁ, পিটি পিরিয়ডের জন্য আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই। প্রত্যেক স্যাটারডেতে হয়ে থাকা ক্লাসের জন্য 2টো মনিটর বানানো হবে, যে সবাইকে সামনের থেকে গাইড করবে। পিটি পিরিয়ডে কি মনিটরও হয়? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি প্রত্যেক জায়গাতেই পিটি পিরিয়ডের মনিটর রাখি। আর আমাদের পরের পিরিয়ডের মনিটর হলো গাট্টু আর চিঙ্কি। আগামী শনিবারে তোমরা দুজন সামনে দাঁড়িয়ে থেকে বাকি সবাইদের পিটির মুভমেন্ট করে গাইড করবে। কিন্তু স্যার, আমরা কি ঠিকঠাক করে করতে পারছি? হ্যাঁ স্যার, এর আগে আমরা কোনোদিন ভালো করে তো পিটি করিনি। হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমি তোমাদের দুজনকে ভালো করে দেখেছি। তোমরা দুজনে খুব ভালো করছিলে, তাই জন্যে তোমরা দুজন নেক্সট পিটি পিরিয়ডের মনিটর। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এইভাবে গাট্টু আর চিঙ্কি পিটির আসল অর্থ বুঝতে পারে, আর ওদের পিটি পিরিয়ডের মনিটর বানানো হয়। ভুলাক্কারের ভুল। অনেক সময় আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি ছেলে তার পরিবারের সাথে থাকতো। গাট্টু এমনিতে অনেক কিছুতেই ঠিক ছিল, কিন্তু ওর খুব ভুলে যাওয়ার রোগ ছিল। ও প্রায়ই ছোট ছোট জিনিস ভুলে যেত। साग से करेंगे सबका सागर, साग से करेंगे सबका सागर। আরে, আমি আমার স্কুলে চলে এলাম, আমাকে তো বাজারে যেতে হতো। আমি কত ভুলাক্কার। গাট্টুর মা ওর এই রোগকে ঠিক করার জন্য অনেক কিছু করতেন। বাদামের হালুয়া খেলে আমার গাট্টুর এই ভুলে যাওয়ার অসুখ নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। কিন্তু গাট্টুর এই ভুলে যাওয়ার সমস্যার উপর কোনো প্রভাব পড়তো না। গাট্টু, আমি তোমাকে দই আনতে বলেছিলাম তো, তুমি দুধ নিয়ে এসেছো। তোমার এই ভুলে যাওয়ার সমস্যা কবে যে ঠিক হবে? স্কুলে গাট্টুর সাথে যেসব বাচ্চারা পড়তো, তারাও গাট্টুর এই ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করতো। গাট্টু, তুমি আজ আমার সাথে বাড়ি যেও, তুমি না আবার নিজের ঘরের রাস্তা ভুলে যাও। আর গাট্টু সব সময় ওদের কথায় রেগে যেত। আমার তোমাকে দরকার নেই, রোজকার মতো আজও আমার মা আমাকে স্কুল থেকে নিতে আসবে। একদিন গাট্টু স্কুলে একা বসে লেসন মনে করছিল। তখনই ওর ক্লাসে পড়া একটি ছেলে রোহিত তার 2 বন্ধুকে বলল, এই দেখা, গাট্টু কত আরামে বসে পড়াশোনা করছে, চলো ওকে বিরক্ত করি।
হ্যাঁ চলো ওকে বিরক্ত করি। কিন্তু আমরা করব কি? আমার কাছে একটা খুব ভালো প্ল্যান আছে। এই বলে রোহিত ওদের দুজনকে নিজের প্ল্যান বলল। আর তারপর বাকি দুজন বন্ধু ওইখানেই থেকে গেল আর রোহিত গেল গাট্টুর কাছে। কি করছো গাট্টু? টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু টেস্ট তো কালকে, এসে খেলি একটু। না, আমি তোমার সাথে খেলবো না। তুমি সব সময় আমাকে নিয়ে ঠাট্টা করো। হ্যাঁ, কিন্তু এখন তো আমি তোমার সাথে খেলতে এসেছি। আমি বললাম না আমি তোমার সাথে খেলতে চাই না। রোহিতের বন্ধুরা দূর থেকে দেখলো যে কিভাবে রোহিত নিজের কথায় গাট্টুকে ব্যস্ত রেখেছে। প্ল্যান মতো ওরা দুজন চুপি সারে এসে গাট্টুর স্কুল ব্যাগ থেকে ইংলিশের নোটবুকটা নিয়ে সেখান থেকে চলে গেল। ঠিক আছে, খেলবে না তো খেলতে হবে না, এই বলে রোহিত সেখান থেকে চলে গেল। আর সে বন্ধুদের কাছ থেকে খাতাটা নিয়ে কোথাও লুকিয়ে দিল। কিছু সময় যেতেই পরের পিরিয়ডের বেল পড়লো আর ইংরেজির টিচার ক্লাসে এলেন। বাচ্চারা, আমি আজ সকলের ইংরেজি নোটবুক চেক করব, তাই সবাই একজন করে করে নিজের নোটবুক নিয়ে আমার কাছে এসো। টিচার সবার নোটবুক চেক করা শুরু করলেন। গাট্টু যখন ওর ব্যাগে দেখলো তখন ব্যাগে ওর নোটবুক ছিল না। এই দেখে ও খুব ভয় পেয়ে গেল। আমার নোটবুক কোথায় গেল? আজ সকালে তো আমি ওটা ব্যাগের মধ্যে রেখেছিলাম, কিংবা হয়তো রাখিনি। যাই হোক, এখন টিচার খুব রেগে যাবে। তখনই টিচার গাট্টুকে বললেন, গাট্টু এইবার তুমি তোমার নোটবুক নিয়ে এসো। গাট্টু ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। টিচার, টিচার, আমি আজ নোটবুক আনতে ভুলে গিয়েছি। তুমি নোটবুক আনতে ভুলে গেছো? সরি টিচার। গাট্টু, যদি তুমি কালো নোটবুক না নিয়ে আসো তাহলে আমি তোমাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। ওকে টিচার। গাট্টুকে বকুনি খেতে দেখে রোহিত আর ওর বন্ধুরা খুব খুশি হলো। যখন ছুটি হলো তখন রোহিত আর ওর বন্ধুরা গাট্টুর কাছে গেল। রোহিত গাট্টুকে ওর নোটবুক ফেরত দিয়ে বলল, এই না তোমার নোটবুক। এটা তোমার কাছে ছিল? হ্যাঁ, যখন আমি তোমার সাথে কথা বলছিলাম তখন আমার বন্ধুরা তোমার ব্যাগ থেকে চুপটি করে এটা বের করে নিয়েছিল। কিন্তু তুমি এত করলেই বা কেন? আমি টিচারকে সব বলে দেব। কিন্তু টিচার তোমার কথা মানবেই না, কারণ সবাই জানে যে তুমি কত বুলাক্কার। এই রোহিত সব সময় আমাকে নিয়ে ঠাট্টা করে, আমি ওকে জব্দ করেই ছাড়বো। পরের দিন রোহিত যখন ওর বন্ধুদের সাথে খেলছিল তখনই গাট্টু ওর ব্যাগের কাছে গিয়ে চুপি সারে হিন্দির নোটবুক বের করে নিয়ে ওখান থেকে চলে গেল। ইংরেজির টিচার তো খুব ভালো ছিল, কিন্তু হিন্দির টিচার তো খুবই রাগী। এইবার রোহিত টের পাবে। এই বলে গাট্টু ওই নোটবুক কোথাও লুকিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে যখন পরের পিরিয়ডের ঘন্টা পড়লো তখন হিন্দির টিচার ক্লাসে এলেন আর উনি বাচ্চাদের বললেন, আজ আমি তোমাদের সবার হোমওয়ার্ক চেক করব, তাই এইবারে এক এক করে নিজের নোটবুক নিয়ে আমার কাছে এসো। রোহিত, তুমি সবার আগে এসো। রোহিত ওর ব্যাগে দেখলো তো সে হিন্দির নোটবুক পেলই না। সে ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, মনে হচ্ছে আমি আজ হিন্দির নোটবুক আনিনি। কি? তুমি হিন্দির নোটবুক নিয়ে আসোনি? সরি ম্যাডাম। এখন আর সরি বলে কোনো লাভ নেই। এইবার তুমি শাস্তি পাবে। সিটের উপর দাঁড়িয়ে দুটো হাত ওপরে করো। রোহিত হাত ওপর করে সিটে দাঁড়িয়ে গেল। সেটা দেখে সব বাচ্চারা হাসতে লাগলো। আমাকে তুমি ভেলাক্কার বলেছিলে না? এইবার গাট্টুর বদলা পূরণ হয়ে গিয়েছিল। এইবার পরের পিরিয়ডের ঘন্টা পড়লে হিন্দি টিচার ক্লাস থেকে চলে গেলেন আর গাট্টু রোহিতের কাছে গেল। তুমি আমার নোটবুক লুকিয়েছিলে না? এখন কেমন লাগছে? মানে তুমি আমার নোটবুক লুকিয়ে রেখেছো? হ্যাঁ, কারণ তুমি আমার নোটবুক লুকিয়ে রেখেছিলে। ঠিক আছে, তোমার বদলা তো পূরণ হয়েছে। এইবার আমার নোটবুক ফেরত দাও। দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি।
এই বলে গাট্টু সেখান থেকে বাইরে এলো, কিন্তু নিজের ভুলে যাওয়া রোগের কারণে গাট্টুর মনেই পড়ল না যে নোটবুক কোথায় লুকিয়েছে। আমার তো মনেই পড়ছে না যে কোথায় লুকিয়েছি নোটবুক। এখন আমি কি করব? ফেরত এসে সে রোহিতকে সব কথা বলল। সব কথা শুনে রোহিত রেগে গেল। কি, তুমি আমার নোটবুক হারিয়ে ফেলে? এইবার কাল আমি হিন্দি টিচারকে কোথা থেকে নোটবুক দেখাবো? আমি এখনই প্রিন্সিপালের কাছে তোমার অভিযোগ করছি। এই বলে সে প্রিন্সিপালের কাছে গেল ও তাকে সব কথা বলে দিল। প্রিন্সিপাল স্যার, আমি তো গাট্টুর সাথে মজা করছিলাম, আর ও তো আমার নোটবুকই হারিয়ে ফেললো। গাট্টু আর রোহিত, এতে তোমাদের দুজনেরই ভুল আছে। তাই তোমাদের দুজনের পানিশমেন্ট হলো যে তোমরা এবার একটা নতুন নোটবুক কিনবে, আর তাতে অর্ধেক অর্ধেক লেসন কপি করে পরের সপ্তাহে হিন্দি টিচারকে জমা দেবে, বুঝলে? হ্যাঁ প্রিন্সিপাল স্যার। এইভাবে রোহিতকে তার দুষ্টুমি আর গাট্টুর রাগ ও ভুলে যাওয়ার রোগের কারণে প্রিন্সিপাল স্যার ওদের দুজনকে শাস্তি দিলেন। সময়ের সদ্ব্যবহার। যারা সময়ের সদ্ব্যবহার করে সেই সব ব্যক্তিরাই সময়ের সাথে ভালো ফলও পায়। সোনু আর বাণীর সাথেও বাৎসরিক পরীক্ষার সময় ঠিক এমনটাই হলো। আরে এখনো পড়ছো? চলো গিয়ে খাবার খেয়ে নি। আর একটুখানি প্রজেক্টটা বাকি আছে, না হলে টিচার বকবেন। আর পরের সপ্তাহ থেকে পরীক্ষাও তো শুরু হয়ে যাবে। বাণী খুবই পরিশ্রমী আর সময়ের সদ্ব্যবহারকারী মেয়ে ছিল, আর ওর ভাই সোনু খুবই বেপরোয়া আর বদমাশ ছিল। সব কাজেই ও দেরি করত। তোমার প্রজেক্ট হয়ে গেছে? এত আগে থেকে প্রজেক্ট? ওটা তো 6th পিরিয়ডে দেওয়ার। এখনো তো 2টো পিরিয়ড বাকি আছে, আমি ঝট করে করে ফেলবো। এবারে এসো তো, খিদে পাচ্ছে আর খেলতেও হবে। আরে সোনু দাঁড়াও, না করলে কিন্তু টিচার বকবেন। সোনু আর বাণীর বাবা মা সব সময় সোনুকে বাণীর উদাহরণ দিয়ে বোঝাতেন। দেখো সোনু বাবা, এখন তুমি বড় হয়ে গেছো, খেলাধুলার সাথে সাথে তোমাকে তোমার পড়াশোনাটাও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ মা, কাল থেকে পাক্কা। সোনু, সময়ের সদ্ব্যবহার নিজের বোনের কাছ থেকে শেখো। দেখো, সময় মতন পড়াশোনা করে, সময় মতন খেলাধুলা করে, আজকের কাজ কখনো কালকের জন্য রেখে দেয় না। তুমি দেখো, কাল থেকে আমিও এমনটাই করব। এখন খেলতে যাই প্লিজ। সোনু দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে যাচ্ছিল, আর শেষ পর্যন্ত পরীক্ষার দিনও সামনে চলে এলো। সোনু আর বাণীর পরীক্ষাতে আর মাত্র 2 দিন বাকি ছিল। বাচ্চারা, পরের সোমবার থেকে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই না? ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর ভালো করে পরীক্ষা দিও। সোনু, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে বাবা। তুমি সবসময় আজকের কাজ কালকে করবে বলে রেখে দাও। পড়াশোনায় ফাঁকি দিতে নেই। বাণীর মতন সব কিছু ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে? আরে বাবা, পরীক্ষা হতে এখনো 2 দিন বাকি আছে, আমি সব পড়ে ফেলবো, সব কিছু। এখন আমি খেলতে যাচ্ছি, না খেললে না আমি পড়াশোনা মন দিয়ে করতেই পারি না। আরে বাণী, দেখো না আজকের আবহাওয়াটা কি সুন্দর। চল না কিছুক্ষণ খেলি, পরেও পড়ে নেওয়া যাবে, সব পড়ে ফেলবো। হ্যাঁ, আবহাওয়াটা তো খুব ভালো, কিন্তু আমাকে পড়তে হবে, কাল পরীক্ষা। এই আবহাওয়াতে খেলতে খুব মজা লাগে। তুমি পড়তে থাকো, আমি তো চললাম খেলতে। কিছুক্ষণ পরে বাণী দেখলো ওই সুন্দর আবহাওয়া আস্তে আস্তে ঝড়ে পরিণত হচ্ছে, আর আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। এমন মনে হচ্ছে বৃষ্টি শুরু হলো বলে। এমন বৃষ্টির আবহাওয়া দেখে বাণীর চিন্তা হতে লাগলো যে বৃষ্টি শুরু হয়ে গেলে ও পড়া কি করে রিভাইজ করবে, কারণ বৃষ্টি হলে সাধারণত লাইট চলে যায়। ও সোনুকে আওয়াজ দিল, সোনু, সোনু, শোনো।
আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে, হয়তো রাতে লাইটও থাকবে না। খেলা বন্ধ করে আগে এসে পড়া শেষ করো, না হলে কাল পরীক্ষায় কি লিখবে তুমি? চিন্তা করিস না বানি, এই তো সবে দুপুর মাত্র। রাতে বসে ঝটপট সব পড়ে ফেলবো আমি। লাইট যাবে না, আর তাছাড়া বৃষ্টির পরে পড়তে বেশ ভালোই লাগে। আচ্ছা আমি যাচ্ছি, আমার এখন ব্যাটিং করার পালা। সোনু সন্ধে পর্যন্ত খেলতেই থাকলো, কিন্তু ওর চিন্তা তখন বাড়লো যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। সোনু খুব ভয় পেয়ে গিয়ে বাড়ি ফিরে এসে দেখলো যে শুধু ওদের বাড়িতেই নয়, পুরো গ্রামেরই লাইট চলে গেছে। এই দেখে সোনু জোরে জোরে কাঁদতে শুরু করলো। কালকে পরীক্ষা, আমার কি হবে? আমি তো এখনো একটুকুও কিছু পড়িনি, আর এখন তো লাইটও নেই, আমি তো ফেল হয়ে যাব। আমি আগেই বলেছিলাম না যে পড়াশোনাটা আগে করে নে? আমি তোমাকে 1 সপ্তাহ আগেই বলেছিলাম যে সময় মতন পড়াশোনা করে নেবে, কিন্তু তুমি তো কোনো কথাই শোনো না। এখন ভোগো। সরি বাবা, এখন আমি কি করি? আমি কালকেই সব কিছু পড়ে রাখলে ভালো হতো। ও বুঝতে পেরে গেছিল যে ওর নিজের গাফিলতির কারণে ওর কাছে পড়ার সময়টুকু আর কেঁদে কোনো লাভ নেই। এখন বুঝতে পারলি কেন তোকে সকলে বোঝাচ্ছিল? এখন কান্না থামা, চল আমার সাথে। আমি সব কিছু ভালো করে পড়ে নিয়েছি। আমি তোকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেব আর মুখস্থও করিয়ে দেব। চলো। পরের দিন দুজনে মিলে খুশি মনে পরীক্ষা দিতে গেল। যারা করে সময়ের সম্মান, তারাই পরবর্তীকালে হয় মহান। ফেভারিট সাবজেক্ট। বাচ্চারা, তোমরা তো জানোই স্কুলে শুধু একটাই সাবজেক্ট হয় না, অনেকগুলো সাবজেক্টস আমাদের পড়তে দেওয়া হয়। ওই সব সাবজেক্টগুলোর মধ্যে থেকে একটা সাবজেক্ট হয় যেটা আমাদের সব থেকে পছন্দ হয়। সেই সাবজেক্ট যাই হোক, যখনই ওই সাবজেক্টের বইগুলো সামনে আসে আমরা খুব ভালো বোধ করি। ওই সাবজেক্টের নোটবুকটাও আমরা ভালো করে বাছি। আর আমাদের ফেভারিট সাবজেক্টের পিরিয়ড আরম্ভ হয়ে গেলে কোনো কথাই নেই, সময়ের খেয়ালই থাকে না। একদিন গাট্টু চিংকির স্কুলে কিছু অধিকারীরা এসেছিল। অফিসিয়াল কাজ শেষ হতেই ওরা বাচ্চাদের সাথে ক্লাসে এসে কথা বলতে থাকে। বাচ্চারা, সব সাবজেক্ট ভালো হয়, কিন্তু একটা সাবজেক্ট এমন হয় যেটা আমাদের খুব পছন্দ হয়। আজ আমরা ফেভারিট সাবজেক্টের উপরে কথা বলবো। এক এক করে বলবে তোমার ফেভারিট সাবজেক্ট কি। গুড মর্নিং স্যার, আমার নাম হলো বান্টি, আর আমার ইংরেজি খুবই পছন্দ স্যার। ও নাইস, থ্যাঙ্কস বান্টি। নেক্সট। স্যার, আমি গুড্ডি। আমার সবথেকে বেশি রুচি হিন্দি সাবজেক্টে আছে, আর হিন্দি কবিতা আমার খুব ভালো লাগে। তোমাকে অনেক অনেক অভিনন্দন গুড্ডি। আগে। হ্যালো স্যার, আমি চিঙ্কি। আমার চিত্রকলা পছন্দ। বিউটিফুল। হ্যাঁ বাবা, তুমি বলো তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা? এই প্রশ্নটা ছিল গাট্টুর জন্য। গাট্টু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল, আর অধিকারীর সমেত পুরো ক্লাসের মন আর কান গাট্টুর দিকে চলে গেল যে গাট্টু এখন কোন সাবজেক্টটা বলবে। আর যেই গাট্টু সাবজেক্টের নামটা বলল, সবাই আশ্চর্য হয়ে গেল। হ্যালো স্যার, আমার নাম হলো গাট্টু, আর আমার ফেভারিট সাবজেক্ট হলো ম্যাথস। ও, ভেরি ইমপ্রেসিভ। তখনই বান্টি মাঝখানে বলে ফেলল, স্যার, গাট্টু মিথ্যে কথা বলছে, ওর ম্যাথস নয় সায়েন্স পছন্দ স্যার। গাট্টু, বান্টি যেটা বলছে সেটা কি সত্যি? এতক্ষণ অব্দি তাই ছিল, কিন্তু আজ সত্যি নয়। কাল অব্দি আমার সায়েন্স পছন্দ ছিল, কিন্তু আজকে ম্যাথসটাই আমার ফেভারিট সাবজেক্ট। গাট্টুর এই জবাবটা শুনে পুরো ক্লাস হাসতে থাকে। আরে গাট্টু, শুধু বললে হবে না, করেও দেখাতে হবে তোকে। দারুণ আইডিয়া বান্টি। গাট্টু, তোমার যদি সত্যিতে ম্যাথস পছন্দ, তাহলে তোমাকে আমি একটা ম্যাথস দিচ্ছি, ওইটা সলভ করে বলো। এখন আসবে মজা। তারপরে অধিকারী গাট্টুকে বোর্ডে একটা অঙ্ক করতে বলল আর সলভ করতে বলল। গাট্টু বোর্ডের কাছে গেল আর ও সঙ্গে সঙ্গে ওই ম্যাথসের কোয়েশ্চেনটা সলভ করলো। এক্সিলেন্ট, সবাই গাট্টুর জন্য তালি বাজাও। গাট্টুর কনফিডেন্স আর পারফরম্যান্স দেখে সবাই আশ্চর্য হয়ে গেছিল।
বান্টি তো বুঝতেই পারছিল না যে এইসব কি করে হয়ে গেল। পুরো ক্লাস হাততালি দিয়ে অভিনন্দন জানালো। অনেক বাচ্চাদের ফেভারিট সাবজেক্ট ইংলিশ কিংবা আর্টস সাবজেক্ট হয়। অনেক বাচ্চারা ম্যাথস থেকে ভয়ও পায়। গট্টু, তুমি বলো তোমার ম্যাথস এত কেন পছন্দ? কারণ স্যার ম্যাথসের মধ্যে নাম্বার থাকে, আর নাম্বারের সঙ্গে খেলতে আমার খুব ভালো লাগে। আমি নাম্বারসের সঙ্গে কথা বলি, ওরা আমার সঙ্গে কথা বলে, আর কথা বলতে বলতে কোশ্চেনটা সলভ হয়ে যায়। ওয়াও, হাউ ইন্টারেস্টিং। তাহলে দেখলে সবাই, আমাদের গাট্টুর ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথস। ম্যাথস কি আপনারও ফেভারিট সাবজেক্ট? গাট্টুর কথা বলতে গেলে গাট্টুর ম্যাথসের লাভ শুধু ক্লাসরুম আর নোটবুক অব্দি বাঁধা ছিল না। গাট্টু যেখানে যেখানে থাকতো, ম্যাথস ওখানে ওর সাথে থাকতো। একদিন বাড়িতে অনেক অতিথি এসেছিল। গাট্টু চুপচাপ সব অতিথিদের গুনে নিল। 1, 2, 3, 4। গাট্টু দৌড়ে মার কাছে কিচেনে গিয়ে বলল, মা, টোটাল 14 জন লোক। তাদের মধ্যে 4টে ছোট্ট ছোট্ট বাচ্চা, 6 জন ইয়াং আর বাকি 4টে ওল্ড। আর দিদুর বয়সী। তার মানে তুমি বাচ্চাদের জন্য 4 গ্লাস দুধ, ইয়াং লোকেদের জন্য 6 মগ কফি, আর ওল্ড লোকেদের জন্য 4 কাপ চা রেডি করে দিতে পারো। গাট্টুর স্ট্যাটস আর লজিক শুনে তো মা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেল। যখনই দুধওয়ালা আসতো, তখন রোজ সকালে দুধ নেওয়ার জন্য গাট্টু উঠে পড়তো। দুধওয়ালার কাছে অ্যালুমিনিয়ামের একটা লিটার ছিল। অর্ধেক লিটারের ছোট মোটো একটা গ্লাস ছিল, যেটা দিয়ে ও গাট্টুর বাসনে দুধ ঢালতো। এই নাও 1 লিটার, আর এই নাও আধা লিটার। হয়ে গেল গাট্টু তোমার 1.5 লিটার। গাট্টু মায়ের সাথে মার্কেটে যেত, তখনও ম্যাথস ওর পিছু ছাড়তো না। সবজি বিক্রেতার থেকে সবজি কেনার সময় গাট্টু পুরো মন দিয়ে টাকা গুনতে থাকতো। কিন্তু সবজি বিক্রেতা ম্যাথসে গাট্টুর থেকেও পারফেক্ট ছিল। মায়ের নোট দিতেই সে চট করে টাকা বার করে মাকে দিয়ে দিত, আর সেই অ্যামাউন্ট একদম সঠিক ছিল। আন্টি, আপনার কাছে তো ক্যালকুলেটর নেই, তাহলে এত ফাস্ট হিসেব কি করে নেন আপনি? বাবা, অনুভব, ওই যে কি বলে না তোমাদের ভাষায়, এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স দিয়ে শিখে গেছি। প্রথম অনেক ভুল করতাম। কোনো কাস্টমারকে বেশি টাকা দিয়ে দিতাম আর কাউকে কম। কিন্তু আমিও আস্তে আস্তে সংখ্যার সাথে খেলা শিখে গেলাম, আর এখন তো নিমেষে হিসাব হয়ে যায়। ক্যালকুলেটরের দরকারও পড়ে না। এইভাবে গাট্টু যেখান থেকে পেত সেখানেই ম্যাথসটা শিখে ফেলতো। স্কুলেও যখন মিশ্রা স্যার বোর্ডে ম্যাথস লিখতো, তখন সলভ করার জন্য গাট্টু সব থেকে আগে উঠে বোর্ডে আসতো আর নিমেষে সলভ করে দিত। একদিন স্কুলে টেস্ট নেওয়া হলো। ম্যাথসের টেস্টে গাট্টুর পারফরমেন্স সব থেকে ভালো হলো, কিন্তু বাকি সাবজেক্টসেও কিছু ভালো পারফরমেন্স দিতে পারলো না। তখন মিশ্রা স্যার গাট্টুকে বোঝালো, বাবা, এটা খুব ভালো যে তোমার ম্যাথস পছন্দ, কিন্তু আমার মনে হচ্ছে যে ম্যাথের জন্য তোমার বাকি সাবজেক্টসের উপরে ফোকাস সরে যাচ্ছে। এগিয়ে যাওয়ার জন্য ম্যাথসের সঙ্গে সঙ্গে হিস্ট্রি, জিওগ্রাফি আর আর্টসের সাবজেক্টও ইম্পর্টেন্ট। ওদের প্রতিও একটু ধ্যান দিও, দেখো তুমি অনেক এগিয়ে যাবে। গাট্টু মিশ্রা স্যারের কথা বুঝে গেল, আর সেই দিনের পরে ও ম্যাথসের সাথে সাথে বাকি সাবজেক্টসেও ফোকাস করতে থাকলো। চিঙ্কির ড্রয়িং ক্লাস। গাট্টু আর চিঙ্কি ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওদের সাবজেক্টসও বাড়ছিল। এই জন্য স্কুলে ওদের দুজনের যা এতদিন অপশনাল ছিল তা কম্পালসারি হয়ে যায়। তার নাম ছিল ড্রয়িং। চিঙ্কি ড্রয়িং করতে খুব ভালোবাসতো, কিন্তু যখনই ড্রয়িং এর কথা মনে পড়তো ও খুব টেন্স হয়ে যেত, কারণ ওর ড্রয়িং অত ভালো ছিল না, আর এর কারণে ও অনেক বকাও খায় একবার। কিছুদিন আগে স্যার ক্লাসে ড্রয়িং পড়াচ্ছিলেন। চলো বাচ্চারা, আজকে আমরা শিখবো ময়ূরের ছবি কি করে বানানো যায়। সব বাচ্চারা মন দিয়ে স্যারকে দেখছিল, সবার নজর স্যারের দিকেই ছিল, কিন্তু চিঙ্কির তখন আঁকার দিকে মন ছিল। আর হঠাৎ স্যারের আওয়াজ আসে, তো ড্রয়িং কে বানাবে? এখানে ব্ল্যাকবোর্ডে চিঙ্কি তুমি এসো। চিঙ্কি তো স্যারের কথা শুনেইনি, তো কিভাবে ড্রয়িং করতো? ও নিজের ভুল স্বীকার করে আর স্যারকে বলে, স্যার, আপনি যখন শেখাচ্ছিলেন আমি অন্য ড্রয়িং বানাচ্ছিলাম, আমি তাই শুনিনি। তারপর আর কি, স্যার চিঙ্কিকে খুব বকে,
তখন চিঙ্কি সিদ্ধান্ত নেয় যে ও ময়ূরের পেন্টিং করেই ছাড়বে। এমনিতেই চিঙ্কি আঁকতে খুব ভালোবাসতো, ওকে শুধু আরো শিখতে হতো। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে আর গাট্টু খুব জোরে জোরে হাসতে লাগে আর চিঙ্কি উদাস হয়ে যায়। তখনই মা চলে আসে। বাচ্চারা, মজা করো না। মা, গাট্টু আমাকে জ্বালাচ্ছে আমার আঁকা নিয়ে। কেন গাট্টু, এরকম করতে নেই। এই পিকক বানাতে পারিনি। চিঙ্কি মা, চিন্তা করো না, আমার কাছে আইডিয়া আছে। তোমাকে রেনবো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দেব। আর চিন্তা করো না। এই জন্য চিঙ্কির মুখ উদাস ছিল, কিন্তু মা যে ড্রয়িং ক্লাসের ব্যাপারে বলল, চিঙ্কি খুশি হয়ে গেল। মা এটা দেখে নিয়েছিল। এরপর গাট্টু আর চিঙ্কির ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন হয়ে যায়। ক্লাসের নাম ছিল রেনবো ড্রয়িং ক্লাস। ক্লাসে পৌঁছে সব বাচ্চা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে থেকে ওদের ড্রয়িং ক্লাস শুরু হচ্ছিল। সবার মুখে হাসি ছিল আর সবাই নিজের আনা জিনিস দেখাচ্ছিল। দেখো দেখো, আমি ওয়াটার কালার এনেছি। তোর কাছে কি কালার আছে রে গাট্টু? আমার কাছে আছে পেন্সিল কালার। দেখো কতগুলো কালার। আমি তো ওয়্যাক্স কালার নিয়ে এসেছি। আমার তো পেন্টিং এ রং করতে খুব ভালো লাগে। সব বন্ধুরা একে অপরকে কালার দেখাচ্ছিল আর নিজেদের প্ল্যান বলছিল। ভূষণ ওয়াটার কালার এনেছিল আর ও ব্যাগ থেকে ব্রাশও বের করে আর পুরো ক্লাসকে দেখাতে লাগে। ঘন্টাড়া, এইটা হলো আমার অস্ত্র, যেটা দিয়ে আমি আলাদা আলাদা ধরনের ছবি বানাবো। আর তারপরে গাট্টু ওই ব্রাশটা হাতে নেয় আর বলে, এইটা তো খুব ভালো ব্রাশ ভূষণ। আমিও এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং বানাবো। সবাই খুব এনজয় করছিল, কিন্তু চিঙ্কি যে খুব লাফাঝাপি করত আজও শান্ত বসেছিল। তো গাট্টু জিজ্ঞেস করলো, চিঙ্কি তুমি কোন ড্রয়িং বানাবে? চিঙ্কি কিছুই জবাব দিল না। মনে হয় চিঙ্কি ড্রয়িং বানাতেই ভুলে গেছে। ক্লাসে সবাই জোরে জোরে হাসতে লাগে আর তখনই ক্লাসের ড্রয়িং টিচার চলে আসে। রেনবো ক্লাসের এই টিচার ড্রয়িং শেখাতে খুবই ফেমাস ছিল। এসেই উনি সব বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তুমি? আজ থেকে তোমাদের ড্রয়িং টিচার আমি, ঠিক আছে? আমি যেমন করে এসে তোমাদেরকে নাম বললাম, তোমরাও নিজেদের নামগুলো আমাকে বলো। আর তার সঙ্গে আমাকে এইটা বলবে যে আপনার কোন ড্রয়িং করতে ভালো লাগে। এক এক করে সব বাচ্চা নিজের নাম বলছিল আর তার সাথে ওরা কোন পেন্টিংটা আঁকবে তাও বলছিল। গাট্টু বলল, আমি তো আলাদিনের দ্বীপ বানাবো। এরপর ভূষণ বলল, আমার জলে ভেসে থাকা জাহাজের ড্রয়িং বানানোর আছে। সবাই আলাদা আলাদা জিনিস বলল, কিন্তু যে চিঙ্কির সময় এলো তখনও চুপ ছিল। তো স্যার বলল, বলো চিঙ্কি, তোমার কোন ড্রয়িং করতে ভালো লাগে? আরে আরে ভয় পেও না, তুমি আমাদেরকে বন্ধু ভাবো। স্যার, আমি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ভালোভাবে পারি না আঁকতে। তাই ভয় পাই আমি, যাতে আমি খারাপ ড্রয়িং না বানাই। এতে ভয় পাওয়ার কি আছে চিঙ্কি? আমি তোমাকে ভালো ড্রয়িং শেখাবো। আসল কথা এটা ছিল যে স্যার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে চিঙ্কি সব সাবজেক্টে খুব ভালো ছিল, আরো ড্রয়িং করতেও ভালোবাসে, শুধু আরো একটু ভালো করতে হবে ওকে। তো স্যার চিঙ্কিকে ক্লাসের পরে বলে, চিঙ্কি মা, এইখানে এসো। হ্যাঁ স্যার। চিঙ্কি, আমি শুনেছি নাকি তুমি সব সাবজেক্টে খুবই ভালো, তাই না? কিন্তু ড্রয়িং করা খুব কষ্ট মনে হয়। তোমার ড্রয়িং ভালো লাগে তো? হ্যাঁ। দেখো, কোনো সাবজেক্ট হার্ড হয় না, আর যেটা আমাদের ভালো লাগে সেটা তো একদমই হার্ড হবে না। আমরা যদি মন দিয়ে কাজ করব, মন দিয়ে পড়ব, তাহলে সব জিনিস সরল হয়ে যায়। তেমনই তোমার জন্য ড্রয়িং। তুমি এক কাজ করো, কাল তুমি যেমন পারো তেমন একটা ড্রয়িং বের করে আনবে। ক্লাসের পর যখন গাট্টু চিঙ্কি বাড়ি ফেরে তো মা জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি, কেমন ছিল তোমাদের ড্রয়িং ক্লাস? আমরা সবাই আলাদা কালার নিয়ে গেছিলাম, কিন্তু ভূষণ শুধু ব্রাশ নিয়ে এসেছিল আর আমাদের হোমওয়ার্কে ড্রয়িং করতে বলেছে। তুমি বলো চিঙ্কি? হ্যাঁ মা, খুব মজা হয়েছে আর স্যারও খুব ভালো, উনি ভালো করে বোঝালেন আমায়। এখন চিঙ্কির মুখে আগের মতো উদাসী বা দুঃখ ছিল না, এখন সেও খুব এক্সাইটেড ছিল।
মাও বুঝতে পারলো যে চিঙ্কির মনে যে ড্রয়িংকে নিয়ে ভয় ছিল সেটা চলে গেছে। পরে গাট্টু আর চিঙ্কি মিলে নিজেদের ড্রয়িং করে আর পরের দিন সেটা ক্লাসে নিয়ে যায়। তো স্যার সবাইকে ওদের ড্রয়িং দেখায়। সব বাচ্চারা গাট্টু চিঙ্কির জন্য তালি বাজাবে। স্যারের বলতেই পুরো ক্লাসে তালির আওয়াজ শুনতে পাওয়া যায়। গাট্টু তো সুন্দর ড্রয়িং বানাতেই পারে, কিন্তু চিঙ্কি যে গতকাল অবধি ভয় পেত, সেও খুব সুন্দর ড্রয়িং বানিয়েছে। সেই দিনের পর থেকে চিঙ্কির আর ড্রয়িং এর প্রতি কোনো ভয় থাকে না। এতদিন ড্রয়িংকে যে কঠিন মনে হতো, আজ তার সহজ মনে হতে লাগলো। ভেরি গুড চিঙ্কি, এমন আলাদা আলাদা ড্রয়িং বানাতেই থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এখন আমি ভালো ড্রয়িং করতে পারি। এরপর স্কুলে যখন ড্রয়িং এর এক্সাম হয়, সেখানে চিঙ্কি ড্রয়িং এ খুব ভালো নম্বর পায় আর সব থেকে বেশি নম্বর পায়। এইভাবে রেনবো ড্রয়িং ক্লাস চিঙ্কির ড্রয়িং আরো ভালো করে দেয়। তারপর থেকে চিঙ্কি আরো অনেক ড্রয়িং করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।